আচ্ছা, তো আমরা প্রথমে দেখি যে আহ, আমরা সেকেন্ড দোলক জিনিসটা কি। সেকেন্ড দোলক হচ্ছে একটা দোলক যে এদিকে দোলায় এবং দোলক তো আলটিমেটলি এদিকে যায় এবং এদিকে যায়। ঠিক আছে, একটা দোলকের কাজ কি? এদিকে যাওয়া আর এখানে আসা, এটা একটা দোলকের কাজ। সেকেন্ড দোলক যদি হয় সে সেকেন্ড দোলক, তাহলে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত বলতে পারবা? সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। ঠিক আছে, তো এটা তো আমাদের জানা কথা। এখন কথা হচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন কারণটা কি, এখানে আর একটা 6 নাম্বার চলে আসবে, যে কিসব ক্ষেত্রে দোলনকালের এই সময়টা চেঞ্জ হয়। এই সূত্রটা দেখি আমরা, দোলনকালের সূত্র কি? ইকুয়াল টু 2 পাই এল বাই জি। মানে যদি কার্যকরী দৈর্ঘ্য অথবা অভিকর্ষ ত্বরণ অথবা উভয় যদি চেঞ্জ হয়, তাহলে কেবল সেক্ষেত্রে আমাদের পর্যায়কাল চেঞ্জ হবে, আর কোনো ক্ষেত্রে না। রাতুল ভাই অনেক সময় কোশ্চিন দেয় যে ভর পরিবর্তন হলে হবে কি, বা ঘনত্ব পরিবর্তন হলে হবে কি, সেক্ষেত্রে উত্তর হবে না। ঠিক আছে, তো এটা আরেকটা প্রশ্ন আছে, এটা যে কন্টিনিউয়াসলি যদি আমরা পানি দিয়ে ভর্তি করতে থাকি তাহলে কি হবে। সেটা আমরা একটু পরে বলছি, সেটা খ নম্বরের একটা আসে হয়তো। তো এই যে সময়কাল আছে না, এটা কি চেঞ্জ হতে পারে না? অবশ্যই পারে। কখন হয়? যখন এই অভিকর্ষ ত্বরণটা চেঞ্জ হয় অথবা এই দৈর্ঘ্যটা চেঞ্জ হয়। এই দুইটা যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পর্যায়কালটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, এখন আমরা অভিকর্ষ, না, মহাকর্ষ অভিকর্ষ 6 চ্যাপ্টার যখন পড়ি, তখন আমরা জেনেছিলাম যে লাইক উপরে গেলে জি এর মান চেঞ্জ হয়, বা মাটির নিচে গেলে জি এর মান চেঞ্জ হয়। তাই না? এটা তো আমাদের জানা কথা। তো সেটাই, সে কারণে আমাদের এই সেকেন্ড দোলকে পর্যায়কাল চেঞ্জ হতে পারে। 2 সেকেন্ড থেকে 2.5 সেকেন্ড হতে পারে, 2 সেকেন্ড থেকে 1.8 সেকেন্ড হতে পারে, বাড়তে পারে, কমতে পারে, বাট হতে পারে। সেটা হতে পারে। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের কিছু কেস থাকে। একটা হচ্ছে, সাপোজ একটা সেকেন্ড দোলক আমরা একটু ক্যালকুলেট করি। একটি সেকেন্ড দোলক প্রথমে এইটুক গেল, আবার ফিরলো, আবার আগালো, আবার ফিরলো। এই চারটা ধাপ করতে 2 সেকেন্ড লেগেছে। এটা হচ্ছে সেকেন্ড দোলকের কাজ। ঠিক আছে, কিন্তু এখন মনে করো যে আরেকটা সেকেন্ড দোলক আছে, সে আর সেকেন্ড দোলক কিন্তু না, সেকেন্ড দোলকের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে। মনে করো সেই দোলকটা যেটা, সেটার এইটুক যাওয়া আসা করতে অর যেটা আমাদের টি প্রাইম, মানে নতুন যেটা সময়, সেটাকে আমরা ধরো যে লিখলাম এই ধরো 1.8 সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি যে একটা দোলক কিভাবে কাজ করে, সেটা হচ্ছে প্রথমে এখানে থাকে, এদিকে যে এখানে আসে, আবার এখানে ফিরে আসে, আবার এখানে যায়, আবার এখান থেকে ফিরে আসে। এটা হচ্ছে একটা পূর্ণ দোলন। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে একটা সেকেন্ড দোলকের পূর্ণ দোলন হতে কতক্ষণ লাগে? 2 সেকেন্ড লাগে। ঠিক আছে, কিন্তু এই যে দোলক, এটা কিন্তু সেকেন্ড দোলক না, এটা র্যান্ডম একটা দোলক। অথবা এই দোলকটাই চেঞ্জ হয়ে তখন এটা হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হবে? এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের এই দোলকের দোলনকাল চেঞ্জ হয়ে নতুন হয়ে যাবে। ধরি ধরি সেই দোলনকালটা 1.8 সেকেন্ড। তো সেক্ষেত্রে যেটা আমাদের কথা হবে, এখানে আমরা কি বলতে পারবো যে এই দোলকটা 2 সেকেন্ডে একটা দোলন করতো, লাইক এখান থেকে এখানে আসতে 2 সেকেন্ড লাগতো। বাট নতুন যে দোলকটা হলো সেটা 1.8 সেকেন্ডে হয়ে গেল। অর্থাৎ এই দোলনটা সাপোজ 20 সেকেন্ডে 10টা দোলন দিতে পারতো, পূর্ণ দোলন। একটাতে 2 সেকেন্ড, 20 সেকেন্ডে 10টা, তাহলে এই দোলকটা 18 সেকেন্ডে দিতে পারে। এই সেম দোলক চেঞ্জ হয়ে এটা তৈরি হলো এবং সে এখন 18 সেকেন্ডে 10টা দোলন দিতে পারছে।
তাহলে এখানে একটা নতুন আমরা সেন্টেন্স ইউজ করতে পারবো। কি সেন্টেন্স? সেই সেন্টেন্সটা মনোযোগ দিয়ে শুনবো ওয়ার্ডটা। এই সেকেন্ড দোলকটি 20 সেকেন্ডে 2 সেকেন্ড হারিয়েছে। আগে 20 সেকেন্ড লাগতো, যেটুক কাজ করতে 20 সেকেন্ড লাগতো, টুকটুক কাজ 10 বার এদিকে করা, বাট এখন সেটা 18 সেকেন্ড লাগছে। অর্থাৎ সে 20 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ড হারাচ্ছে। আরেকটা যদি বলো 2.2 সেকেন্ড তৈরি হয়, কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে আমরা পরে শিখবো, বাট আমরা আগে শিখছি যে জিনিসটা ওয়ার্ড কি, হারানো আর লাভ করা, এই দুটার মানে বুঝবো। এটা সাপোজ 10টা দোলন দিতে 20 সেকেন্ড লাগবে, একটা সেকেন্ডে 2, তাহলে 10 দুগুণা 20 সেকেন্ড, 22 সেকেন্ড লাগবে। তার মানে আমরা বলতে পারবো এই ক্ষেত্রে সেকেন্ড দোলকটি 20 সেকেন্ডে 2 সেকেন্ড হারিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সেকেন্ড দোলকটি 20 সেকেন্ডে 2 সেকেন্ড অর্জন করেছে বা লাভ করেছে। ওয়ার্ড গুলা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। লাভ করা আর হারানো। লাভ করা মানে কি, আগে যে টাইমে যেটুক দোলন করতো বা যে পরিমাণ দোলন করতে যতখানি সময় লাগাতো, এখন তার থেকে বেশি সময় লাগে। যে সময়টুকু বেশি লাগে সেটাকে বলে লাভ করেছে, অর্জন করেছে। আর যদি এমন হয় যে আগে আগে সাপোজ না আচ্ছা আচ্ছা, আগে আগে সাপোজ হচ্ছে 100 সেকেন্ড লাগতো, এখন সেটাতে 90 সেকেন্ড লাগছে, তাহলে সেক্ষেত্রে বলবো 10 সেকেন্ড হারিয়েছে অথবা বর্জন করেছে। বর্জন করেছে ওয়ার্ডটা বলে না, হারিয়েছে এটা ওয়ার্ডটা বলে। এইটা হচ্ছে আমাদের অর্জন করা আর হারিয়ে যাওয়া। এই দুইটা ওয়ার্ড কি বুঝতে পেরেছো? আচ্ছা, ভালো কথা। আমরা তাহলে এখন আমরা আমাদের অরিজিনাল টপিকে ঢুকি। এটা এই পেজগুলো সবগুলো কি লিখেছিলে খাতায়? আচ্ছা, সমস্যা নাই, আমি আজকে বুঝিয়ে নিয়েছি পুরো বুঝে। রাতুল এখন তোলা দরকার নেই, রাতুল ভাইয়ের এক্সামটা শেষ করে এসে তারপর তুলিও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অরিজিনাল সূত্র। মনোযোগ দিয়ে শুনবে। এইটা প্রথমে হচ্ছে এক্স, একটা এক্স, একটা টি সেক, এটা হচ্ছে টি সেক, টি সেক তো দুটাই সেম জিনিস। আর এটা হচ্ছে টি নট, আর এটা হচ্ছে টি। আমরা এখানে 5টা ক্লাসিফিকেশন আগে বুঝবো, দেন সূত্রের মানে, সূত্রের ব্যাখ্যা সেগুলো বুঝবো। আর এক্স আর এটার মানে কি এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন প্রথমটা শুরু করি। প্রথমে যেটা হচ্ছে এক্স মানে কি, যতটুকু সময়, ঠিক আছে? আমরা দেখি যতটুকু সময় লাভ পাবলিক হারিয়েছে, মানে ঠিক আছে, লাভ করেছে অথবা হারিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স। আর এবার যদি আমরা একটু এবার আমরা ইয়া করবো, প্লাস মাইনাস মানে কি এটা আবার মনে রাখবো। প্লাস মানে হচ্ছে লাভ করা, লাভ করে, যদি লাভ করে সেই সূত্রে আমরা প্লাস ইউজ করবো। আর যদি হারাই সেই সূত্রে আমরা কি ইউজ করবো, এই মাইনাস, ঠিক আছে? আচ্ছা, ই সেকেন্ড কি, আহ, কিভাবে লিখবো এটা, প্রদত্ত পাবলিক হিসাবকৃত সময়, ব্র্যাকেটে উদাহরণ দিয়ে দিছি, একদিন, পাবলিক 1 ঘন্টা। এগুলোর প্রত্যেকটা ব্যাখ্যা আমি আবার বুঝাচ্ছি, সমস্যা নাই। আগে আমরা সূত্রটা বুঝি, মেন সূত্রটা। এটা হচ্ছে নতুন পর্যায়ক্রম, নতুন পাবলিক পরিবর্তিত পর্যায়কাল। টি নট কি, টি নট হচ্ছে অরিজিনাল, আদি বা আসল যাই বলো, আদি অবলিক নর্মাল পর্যায়কাল। এবং এইসব প্রশ্ন 99% সেকেন্ড দোলকের ক্ষেত্রে হয়,
তাই আমরা ব্র্যাকেটে ওটাও লিখে দিলাম যে সেকেন্ড দোলকে টি নট সমান 2 সেকেন্ড। ঠিক আছে, এটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে। ঠিক আছে, আর টি সেকেন্ড কি, এই জিনিসটাই আবার এটাকে আবার কপি পেস্ট করি। এবার দেখ, এই সূত্রটা এখন আমাদের সূত্রটা কি, বিভিন্ন কারণে সূত্র করা লাগবে। হ্যাঁ, বিভিন্ন কারণে আমাদের এই দোলনকাল পরিবর্তিত হয়, পরিবর্তন হয়ে নতুন কিছু একটা হয়। একটা দোলনকাল 2 সেকেন্ড হচ্ছে, বলতো 1 ঘন্টায় কয়টা দোলনকাল হয়? অবশ্যই আমরা সেটা থেকে বলতে পারবো যে একটা দোলনকাল হতে 2 সেকেন্ড লাগে, তাহলে 1 ঘন্টায় কত, 8,000, না না না, এটা না, এটা 1 ঘন্টা এত সেকেন্ড না, এটা কিছু। ঠিক আছে, ভালো কথা। এটা নিচে 2 দিয়ে ভাগ করা লাগবে, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা লাইক ক্যালকুলেট করব। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারবো একটা সেকেন্ড হলো, হ্যাঁ, ইয়াপ ইয়াপ, তো একটা সেকেন্ড দোলক স্বাভাবিক অবস্থায় টি নট যখন 0, মানে টি নট যখন 2 সেকেন্ড, সে 1 ঘন্টায় এতবার পূর্ণ দোলন দিতে পারবে, পূর্ণ দোলন দিতে পারবে। আচ্ছা, এখন মনে করো সেটা কোনো কারণে, কি কারণ, কারণ আমরা একটু পরে বলবো, এটা সময়টা পরিবর্তন হয়ে গেল, যে নতুন টি প্রাইম তৈরি হলো, সেটা হচ্ছে সাপোজ 2.1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে সে কতটুক দিবে, তাহলে সেক্ষেত্রে আমাদের উপরেরটা সেম থাকবে, নিচে 2.1 হবে, আমাদের আলটিমেটলি যেটা হবে, এটা হবে 4,001, 4,285। মানে সে 1 ঘন্টায় এতবার দোলন দিবে। অরিজিনালি এতটুকু দিচ্ছিল, বাট এখন কম দিচ্ছে তার থেকে। এটা থেকে অনেক বাচ্চারা হাতে টানছে। হুম, আমাদের হয়ে গেছে। তো এখানে যেটা আমি বলতে চাইছিলাম, একটা ভুল করে বাচ্চারা, এখানে 2.1 সেকেন্ড দেখে বাচ্চারা ভাবে যে, আমি বাচ্চারা বলতে ভুল হয়, যাদের ভুল করে বলে, তারা এইটাকে ভাবে যে এখানে সময়টা বেড়ে গেল, তাই এই ক্ষেত্রে হয়তো সময়টা অর্জন করছে, বাট না, এই ক্ষেত্রে সময় হারায়, এই কেসে সময় হারায়। তাহলে কোন ক্ষেত্রে লাভ করে, এখন টি প্রাইম সাপোজ লেস দেন 2, মানে এখানে যাই হোক, এটাকে আমরা বলবো লাভ করে। কেন, কেন এটাতে হারায়, কেন এটাতে লাভ করে। আচ্ছা, এটা দেখ, আগে 1 ঘন্টায় এতটা তোলন দিচ্ছিল, এখন 1 ঘন্টায় 41,000 দিচ্ছে, অলমোস্ট 2,000-এরও বেশি কম তোলন দিচ্ছে। তাহলে কি সে 1 ঘন্টায় অ্যাকচুয়ালিতে কম তোলন দিচ্ছে না? অবশ্যই কম তোলন দিচ্ছে। যাক, এখানে একটা ছোট্ট পার্ট একটু ভুল হয়েছিল, আমি এখন সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে যে কখন হারে, কখন অর্জন করে, যখন আমরা একই সময়ে যে কাজটা করতো, সে কাজটা করতে কম সময় লাগে, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে বলতে পারবো যে টাইমটা, হুম, ঠিকই ছিলাম, অযথা বেশি ভাবার চেষ্টা করছি। আগে এক সময় যে কাজটা করতো, এখন সেই কাজটা যদি তার থেকে কম সময় করে, তাহলে সে অ্যাকচুয়ালি সময়টা লাভ করছে। ঠিক আছে, আর কেউ যদি সেম কাজ করতে বেশি সময় লাগায়, তাহলে সে সময় হারাচ্ছে।
এই দেখো, এই একটা কাজ করতে এটা অরিজিনাল 43,000 অরিজিনাল, এই কিন্তু ওই একই সময়ে 43,000 দিতে পারছে না, এই 41,000 দিচ্ছে। তার মানে একে 43,000 দিতে 1 ঘন্টার বেশি সময় লাগে, এবং সেই জন্য এই বেসিক্যালি সময়টা হারাচ্ছে। এই মানে যখন যদি আমরা দুইয়ের থেকে কোনো একটা কম ভ্যালু হিসাব করি, তাহলে আমরা দেখবো 43,000-এর উপরে একটা সংখ্যা পাবো। একই সময়ে বেশি পরিমাণ দোলন দিতে পারছি, অর্থাৎ বেশি কাজ করতে পারছি, আর যাই বলো আমরা কমপ্লিট একটা দোলন দিচ্ছি, তার মানে এই ক্ষেত্রে আমাদের লাভ হবে। তো এটা হচ্ছে আমাদের বেশি লাভ আর লসের জিনিস। এইটালে মাথায় ঘামানোর কোনো মানে নাই, জাস্ট মনে রাখবা যে এইটা তোমরা একটা সাইডে নোট লিখে দাও। কখন লাভ করবে? যখন আমাদের টি প্রাইম লেস দেন টি নট হবে। সেকেন্ড দোলকের টি নটের ক্ষেত্রে হচ্ছে যে 2 সেকেন্ড, তাই না? আর কখন হারাবে? যখন এটার অপোজিটটা হবে, যখন আমাদের টি প্রাইম টি নটের থেকে বড় হবে, মানে 2 সেকেন্ডের থেকে বড় একটা ভ্যালু, তাহলে সেক্ষেত্রে হারাবে। আর যদি 2 সেকেন্ডের থেকে কম হয়, সে লাভ করবে। ঠিক আছে, আমাদের এটা কনসেপ্ট বুঝাতে হবে তাই বুঝালাম, বাট এই কনসেপ্ট মাথায় রেখে চিন্তা করার কোনো মানে নেই। আমরা ডাইরেক্ট মনে রাখবো, যদি নতুন পর্যায়কালটা কমে যায়, আমরা আলটিমেটলি সময় লাভ করছি। আর যদি নতুন পর্যায়কালটা বেড়ে যায়, তাহলে স্বাভাবিক কমে যাচ্ছে। এটার আরেকটা কনসেপ্ট আছে, মানে আরেকটা ওয়ার্ড আছে এখানে, থামে তো থামে, হ্যাঁ দেখছি, লাভ, অর্জন, বৃদ্ধি, হারানো, মানে এটা একটা। আর আরেকটা কেস হচ্ছে হারানো অবলিক ধীরে চলো। আমরা যেটুকু বললাম আপাতত, সেখানে কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? মানে বুঝতে পেরেছো পুরো? ভালো কথা। যদি বুঝতে পারি তাহলে এখন আমরা একটা ম্যাচ শুরু করবো। এখানে দেখো, সেকেন্ড দোলকে পর্যায়কাল শীতকাল এবং গ্রীষ্মকালে এত হয়। কিভাবে হয় এটা প্রশ্ন করবা? আচ্ছা, জানা আছে কিভাবে হয়? আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। এই যে একটা দোলক আছে, এই দোলকে যে দড়ি আছে, আমরা একটা গুণাঙ্ক জানি না, যে নতুন দৈর্ঘ্য হচ্ছে যে এল ইন্টু 1 + আলফা থিটা। তাপমাত্রা বৃদ্ধি করলে সেটার গুণাঙ্কের উপর ভিত্তি করে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো এই কারণে অনেক সময় হয় কি, এই দড়িটা যদি এমন একটা পদার্থতে তৈরি হয় যার উপর তাপমাত্রার প্রভাব আছে, সেক্ষেত্রে সেটা গ্রীষ্মকালে একটা দৈর্ঘ্য দেখাবে, শীতকালে আর একটা দৈর্ঘ্য দেখাবে। তবে সেই দৈর্ঘ্যটা এতই ছোট, কারণ আমরা মনে আছে না যে আলফার ভ্যালু বলে আমাদের 10⁻⁻⁴ -5 থাকতো। এটা থেকে কি বুঝেছি যে পার্থক্যটা খুবই নগণ্য। ঠিক আছে, আমরা খালি চোখে কখনো দেখতে পাবো না, তবে আমরা হিসাব থেকে বুঝতে পারছি সেটা কম বেশি হওয়া সম্ভব। আচ্ছা, এখন আমরা একটা আবার সূত্রে যাই। পর্যায়কালের সূত্র কি? L/G। তার মানে যদি এল চেঞ্জ হয়, এলটা যদি কোনো রকমে চেঞ্জ হয়ে যায়, এই টিটার ওপর প্রভাব পড়বে, টি বেড়ে যাবে, টি কমে যাবে। আচ্ছা, এবার বলো, গ্রীষ্মকালে কি তাপমাত্রা বেশি হয় না? তার মানে গ্রীষ্মকালে থিটার মান বেশি। যদি থিটার মান বেশি হয়, তার মানে আমরা দেখতে পাচ্ছি এল প্রাইমের মান বেশি। কেন? কারণ এখানে যোগ চিহ্ন আছে। তার মানে আমাদের এখানে বলতে পারবো যে এল প্রাইম প্রপোর্শনাল টু থিটা। থিটা বাড়লে ওটা বাড়বে, থিটা কমলে ওটা কমবে। আচ্ছা, গ্রীষ্মকালে থিটা বেশি, গ্রীষ্মকালে এল প্রাইম বেশি, শীতকালে এটা কম, এল প্রাইম কম।
ঠিক আছে, তো এটাই আমাদের কথা। এটার উপর ভিত্তি করে আসলে চেঞ্জ হয়, তবে এটার কোনো দরকার নাই। তোমাদের এখানে তথ্য ডাইরেক্ট দিয়ে দিয়েছে আর কি। আমি এটা আসলে বুঝালাম যে কিভাবে হয় আসলে। এটা আমাদের লাগবে না, আমাদের এখন ম্যাথে লাগবে। আমাদের এই ম্যাথটা খুব মনোযোগ দিয়ে করবো। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক আছে। এই সিনট্যাক্স এখানে কি লিখেছি? শীতকালে দৈর্ঘ্য হ্রাস পেয়ে দ্রুত ঘুরে ও টি কমে যায়। আচ্ছা দেখো তো আমাদের এখানে শীতকালে এটাও কম, তার মানে এলও কম। আচ্ছা যদি এল কম হয়, ই কম হবে। ই কম হওয়া মানে কি? 2 এর থেকে কমে যাওয়া, কারণ স্বাভাবিক 2 সেকেন্ড। আচ্ছা যদি 2 এর থেকে কমে যায়, মানে 2 এর থেকে যদি কমে, তাহলে কি লাভ করবে? তার মানে আমাদের, এই তো দেখো আমরা আমরা আগে স্পয়লার দিয়ে দিচ্ছি। শীতকাল বানান ভুল লিখেছি স্যার। শীতকালে আমরা উত্তরে অর্জন করে পেয়েছি, অর্থাৎ লাভ করে পেয়েছি। এবং আমরা হিসাবেও তাই দেখেছি যে আমরা শীতকালে, এটা হচ্ছে আমাদের সূত্রটা, মনে আছে? এটা তো আমাদের সূত্র। এটা কি? এটা টি ইকুয়াল টু সেকেন্ড তলব 2। এখানে বলেছে দিনে কত সেকেন্ড দ্রুত চলে বা ধীরে চলে, মানে এক্স এর মান চেয়েছে যে যতটুকু সময় লাভ অথবা হারিয়েছে। ঠিক আছে, কতক্ষণ সেটা লিখে টি সেক সময়, টি সেক সময় যতটুকু অর্জন অথবা হারিয়েছে। এবং এই প্রশ্নের টি সেক মানে কত? একটা পুরা দিন। ঠিক আছে, এটাকে আমরা টি সেক বলবো। এই কই গেল? একদিনে এটা হচ্ছে যে কালার বোঝা যাচ্ছে না, সমস্যা নেই। টি সেক, এটা কি সেকেন্ড দোলক? সেকেন্ড দোলক মানে, ও আচ্ছা তোমাকে আমি বলি, যখন তুমি কোশ্চিন করবা যে কোনো কোশ্চিন, ফিজিক্স স্পেশালি, যখন এই প্রশ্নটা করবা, যে কোনো প্রশ্ন এরকম যেগুলা ম্যাথ থাকে, এরকম করো। আমি এখন যা করছি এটা হচ্ছে তোমার কাজ। তুমি যখন এই আদর্শ গ্যাস চ্যাপ্টার করবা, তখন হয় না যে আগে চাপ এতটুকু ছিল, আগে তাপমাত্রা এতটুকু ছিল, তাপমাত্রা এতটুকু পরিবর্তন করা হলো, নতুন চাপ কত হবে? তুমি যখন সেই প্রশ্নটা পড়বা, যে জায়গাতে চাপের ভ্যালুটা পাবা, তারপর একটা ছোট দাগ দাও, বা ছোট দাগ না দাও, তারপরে ছোট করে পিওন লিখে দিবা। যে তাপমাত্রা ছিল তার আগে টি1 লিখে দিবা, যে নতুন তাপমাত্রা হলো তারপরে টি2 লিখে দিবা নিচে, এবং নতুন যেটা চাইছে সেটা। এটা তো লাভ কি হবে? লাইক দ্রুত আইডেন্টিফিকেশন, ইঞ্জিনিয়ারিং এ অনেক হেল্প করবে। অনেক সময় অনেক বড় বড় প্রশ্ন থাকে না, অনেক বড়, অযথা অযথা বাংলা ভাষায় ঢুকে বড় করে দেয়। আমরা এখন এই ম্যাথটা শুরু করি। এর প্রথম সূত্রটা লিখি আমরা। টি প্রাইম, আমরা কি এখানে টি প্রাইম জানি? জানি। এই তো দেখো, টি প্রাইম মানে কি? নতুন যে পরিবর্তিত সময়। গ্রীষ্মকালে যেটা হয়েছে, গ্রীষ্মকালে 2.5 হয়ে গেছে, রাইট? আচ্ছা গ্রীষ্মকাল যখন লিখি, 2.05 লিখেছিলাম, 2.5 না 2.05। আদি সময় 2, এক দিনে ও সেকেন্ডে লিখতে হবে কিন্তু, এটা কিন্তু সেকেন্ডে লিখতে হবে। এটা সেকেন্ডে লিখবে। একদিনে কত সেকেন্ড? তখন বলছিলাম 1 ঘন্টায় এত। অলরেডি হয়ে গেল আমাদের 50 মিনিট পাবো না। তাড়াতাড়ি করি। একদিনে এত সেকেন্ড, সেই এত সেকেন্ডটা লিখবো, এবং তারপরে যেটা করবো, আমরা হিসাব করবো। এখানে একটা মাইনাস চিহ্ন দিয়েছি। কেন মাইনাস দিয়েছি? কারণ আমরা জানি গ্রীষ্মকালে সময়টা, মানে বলে দিয়েছি উদ্দীপকে, 2 এর থেকে বেশি। এবং আমরা ক্যাটাগরিতে জেনে নিয়েছিলাম 2 এর থেকে যদি বেশি হয়, সে সময় হারাবে। এবং যদি সময় হারায়, তাহলে আমাদের কি চিহ্ন হবে?
অবশ্যই সেক্ষেত্রে মাইনাস চিহ্নটা হবে। ঠিক আছে, এই যে মাইনাস দিব, তো সেই মাইনাসটা আমরা এখানে এসে দিলাম। ঠিক আছে, এবার যখন আমরা গ্রীষ্মকাল করব তখন এই মাইনাসের জায়গায় তখন প্লাস চিহ্ন দেবো আমরা। ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা এখানে তো মাইনাস আছে, শীতকালে যখন আমরা যাবো সেটা তখন প্লাস দেবো। কেন? উদ্দীপক এটা বলে দিয়েছে, কোনটা বলেছে 1.95 যে সেকেন্ড এটা দেবে এবং তার কারণে প্লাস হবে। এটা তো আমাদের আইদার আইদার এক্স বলে দেবে, মানে প্লাস মাইনাস এক্স, অথবা এই এক্স যদি না বলে সেক্ষেত্রে টি বলে দেবে। এই দুটো আমাদের যে কোনো একটা বলবে, যে কোনো একটা বের করা লাগবে। এবং প্লাস মাইনাসটা যদি ওরা বলে দেয় লাভ করছে, তোমরা সূত্রে প্লাস বসাবা। যদি ওরা বলে দেয় হারাচ্ছে, মাইনাস বসাবা। তারা যদি কিছুই না বলে, যেমন এইখানে উদ্দীপকে কিছু বলেনি, কিন্তু আমরা বের করে নিলাম যে 2 এর থেকে বেশি হয়ে গেছে এই ক্ষেত্রে গ্রীষ্মকালে, তার মানে এটা থেকে শিওর যে সেটা অবশ্যই সময় হারাচ্ছে, শীতকালে সময় লাভ করছে। তো যাই হোক, এটা অনেকক্ষণ বললাম। তো এই টপিকে মানে এটা ভালোভাবে বুঝেছো কিনা? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভুলা যাবে না। আচ্ছা, সমস্যা নাই। কালকে কালকে আরেকটা টপিক, মানে আরেকটা টপিক আমি বলছি, কালকে যখন কোশ্চিন গুলো সলভ করবো তখন আরেকটা কোশ্চিন, একটা কোশ্চিন করবো, দুইটা কোশ্চিন আর একটা কোশ্চিন, মানে দুইটা টপিক। কালকে কি টেন চ্যাপ্টারে তোমাকে স্বাধীনতা মাত্রা লাগবে না, এটা তো মাথা ঘামায় না। যখন থার্মোডাইনামিক্স করাবো তখন স্বাধীনতার মাত্রা লাগবে। ঠিক আছে, এখন কারণ অনেকে বাচ্চারা ভুল করে যে এই যখন আদর্শ গ্যাস করে তখনই তোমার এই মানে চিন্তা করতে লাগে যে আমাদের স্বাধীনতার মাত্রার চিন্তা করা লাগবে না। স্বাধীনতার মাত্রা জিনিসটা আছে ওখানে, বাট ওটা দিয়ে কোনো ম্যাথ নাই আমাদের। ওটার ম্যাথ কোথায় আছে? কেবলমাত্র থার্মোডাইনামিক্সে। ঠিক আছে, সো যখন থার্মোডাইনামিক্স পড়াবো আপনি জিনিসটা পড়ে যাবো, সমস্যা নেই, বাট ওটা দিয়ে ম্যাথ করা যাবে না, এটাই আসলে বুঝলাম। কাল বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আর যখন থার্মোডাইনামিক্স পড়াবো তখন সেটা কারো ডিটেলসে পড়াবো। রাতুল ভাই ভাবে পড়াই কিছু ডিটেলসে, আর ওটা কি রাতুল ভাই টপিকটা অত ডিটেলসে পড়াই না, কেন পড়াও লাগে না ওটা, বাট সমস্যা নাই, পড়িয়ে দেবো। কত সাল পর্যন্ত? রাতুল ভাই ইউজুয়ালি 19 থেকে 23-এর মাঝে দিবেন, হয়তো একটা সর্বোচ্চ 24 সালে দিতে পারে। তাছাড়া মেজরিটি 19 থেকে 23। তবে মানে এদিক থেকে যাও, 23 থেকে যাও, 23, 22, 21। ঠিক আছে, এভাবে আগাবো। তবে এমন আমি কিন্তু বলছি না, আমি বলছি না যে সব এখান থেকে দিবে, এমনও হতে পারে যে আলাদা থেকে দিবে, বাট এগুলা প্রিফার করে আর কি। হ্যাঁ, বলে কথা। আমি নিজেও করেছি টেনশন। ও না, ফার্স্ট টাইম আমি পড়েই তো রাতুল ভাইয়ের কাছে, সেকেন্ড ইয়ারে পড়েছি। সেকেন্ড ইয়ারও একটা বই দেয়, এনট্রপি মনে হয়। আমি তো কিছু পড়িনি, আমি পড়ালেখা করতাম না। এবার আসি, দুইটা কেস, একটা হচ্ছে হয় দৈর্ঘ্য চেঞ্জ হবে অথবা অভিকর্ষ স্তরণ চেঞ্জ হবে। আমার একটু ল্যাগ দিছে। ও ওয়েট, আমাদের ভিডিওর আর কয় মিনিট আছে? 4 মিনিট আছে। আচ্ছা, আমি এখন আরেকটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে আসো। অরিজিনাল যে সূত্র, সেই সূত্রটা মানে আমি আমি সূত্রটা বের করেছি, মানে কিভাবে বের করেছি এটা ব্যবহার করে বের করেছি, দেখাবা। বাট অ্যাকচুয়ালি তো তুমি সূত্রটা তো জানোই। পরীক্ষা হলে এই সেন্টেন্স লিখবা, তারপরে এই সেন্টেন্স লিখবা,
তারপরে ভ্যালু বসিয়ে উত্তর বের করা যায়। এটা আমার দরকার নেই, তো এটাও বাদ। আমি যা কেটে দিচ্ছি তা কেটে দিবা তুমি, মানে তুলবা না, তুলবা না, ঠিক আছে? পরীক্ষার হলে কি কি করবো আবার বলি। আর যখন এই টপিক দিবে, আমার কথা বোঝার চেষ্টা করো। এই সূত্র তুমি মুখস্থ করবা, এই সূত্র তুমি মুখস্থ করবা। কিভাবে এই সূত্র আসলো সেটা এখানে সুন্দর করে প্রতিপাদন লেখা আছে আমার। এই ফটোগুলো তোমাকে দিয়ে দিয়েছি, স্পষ্ট দেখতে পাবো। বাট এইগুলো এত লেখে টাইম লস করবা না, ঠিক আছে? তোমার কাজ পরীক্ষার হলে এই টপিক যদি আসে, এই সেন্টেন্স লিখবা, কোনো চিন্তা না করে ডাইরেক্ট সেন্টেন্স লিখবা। এক্ষেত্রে এই সেন্টেন্সটা লিখবা, তারপর ডাইরেক্ট সেন্টেন্স লিখবা। এখন প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্স আমি লিখবো কেন? কারণ টিচারকে দেখাতে হবে যে তুমি এই সূত্র হুবহু মুখস্থ করনি, তুমি এই সূত্রটা প্রতিপাদন করে এনেছো। ছোটখাটো ব্যাখ্যা প্রতিপাদন সূত্রটা আনবা, সেটা আনার পর তখন এখন তোমার মেইন কাজ। এই সূত্রের পার্টটা কি বুঝলাম? মানে আমি কিভাবে আনার কথা বলছি, কিভাবে আসে সেটা আমার কিন্তু এখানে যখন খাতা নোটটা আসবে স্পষ্ট লেখা আছে সেই সূত্রটা কিভাবে আসে। সেটা টি ডিসপ্রপোর্শনাল, যেটা সেটা T1/T2 করলাম। টি প্রাইম কি? পরিবর্তিত পর্যায়কাল। টি কি? অরিজিনাল পর্যায়কাল। সেকেন্ড দৈর্ঘ্যের ক্ষেত্রে সেটা 2। এটা আর কি। এই যেটা সূত্র, এটা কি সূত্র, এখানে কি কি আছে, এই সূত্রটার মানে বুঝতে হবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীতে এই উচ্চতা যদি আমি মাটি থেকে উঠি, তাহলে 2 সেকেন্ড থেকে পর্যায়কাল পরিবর্তন হয়ে নতুন একটা পর্যায়কাল হয়, সেটা টি প্রাইম। এটা হচ্ছে সেই সূত্রের তাৎপর্য। আমি যদি পৃথিবীর আর ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধে এইচ অথবা ডি দিয়ে এটাকে প্রকাশ করতে পারো, ডি দিয়ে প্রকাশ করতে পারো। ডি গভীরতা যদি আমি যাই, তাহলে 2 সেকেন্ড থেকে নতুন পর্যায়কাল তৈরি হয়। এটা হচ্ছে আমাদের সূত্রের তাৎপর্য। এবং কি তৈরি হয় সেটা এখন বাকিটা তো ক্যালকুলেটর। তোমার কাছে যদি সূত্র থাকে, তোমার কাছে যদি ভ্যালু থাকে, বাকি কাজ কি করবে? ক্যালকুলেটর করবে। তো এই দুটা কি বুঝেছো? মানে এই দুটার মানে কি, মানে মানে সূত্রটা আসলে ভালো কথা। এই সূত্রের জন্য আমাদের আরেকটা ম্যাথ করা লাগবে। এখন সেই ম্যাথটা আর করাচ্ছি না, তোমার অলরেডি অনেক টাইম খেয়ে নিয়েছি। তুমি এখন যা পড়া শুরু করো। রাতুল ভাই যে দুটো ভিডিও করতে বলেছে সেগুলো কি দিয়ে দিয়েছে না কি দিবে? একটা হচ্ছে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ, সেটা কিরকম, সেটা সূত্রটা কি আমাদের সূত্র থেকে আমরা ভাই পাই না। সূত্রে কিন্তু মাইনাস আছে, জুম হয় না, হ্যাঁ সূত্রে মাইনাস আছে। এটা এই দিক থেকে শুরু হলো, এই সূত্রে প্লাস আছে, তাই এটা এই দিক থেকে শুরু হলো। আবার এখানে কি একটা লাইক সাইনের সাথে কিছু আছে, সেটার কারণে এই যেটা ডেল আছে তার আগে চিহ্নের উপর দেখতে হবে, এর আগে চিহ্নটা প্লাস, তাই এই গ্রাফটা মাইনাস ডেল থেকে শুরু হয়। এই গ্রাফটা কসের গ্রাফ এরকম, সাইনের গ্রাফ এরকম, দুটো গ্রাফ তো চিহ্ন আছে। এই ক্ষেত্রেও কসের গ্রাফ এরকমই আছে, বাট এই প্লাস ডেলের কারণে এখান থেকে শুরু না হয়, এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? ত্বরণের একটা, এবং এইটা একটু মনে রাখতে হবে, এটা থেকে একটা ম্যাথ আসে, এটা কাকা ত্বরণ বনাম সরণ অথবা বল বনাম সরণ। কেন ত্বরণ আর বল বনাম সরণ মানে কি? ত্বরণ আর বল একই জিনিস। এফ ইকুয়াল টু এম এ। এম কি একটা কনস্ট্যান্ট না? যেকোনো বস্তু কনস্ট্যান্ট থাকবে। দ্যাটস হয় এটার গ্রাফ যেটা, বল বনাম ত্বরণেরও গ্রাফ একই জিনিস বোঝায়। শুধু পার্থক্য হচ্ছে বল বনাম ত্বরণ মানে হচ্ছে না, বল বনাম সরণ মানে হচ্ছে সেক্ষেত্রে একটা এম গুণ হয়ে আছে, আর ত্বরণের ক্ষেত্রে সেই এমটা নাই। হিসাব করতে মানে ম্যাথে দিলে এগুলো ছোটখাটো জিনিস একটু ভুল করে মানুষ, এগুলো ভুল করবে না। বল বনাম সরণ, ঠিক আছে? তো এখান থেকে কি কি ম্যাথ আসতে পারে, সিম্পলি যদি বলি এই গ্রাফের ঢাল কি, সেটা যদি কেউ জিজ্ঞাসা করে, এই গ্রাফের ঢাল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। একটা গ্রাফ দিবে, গ্রাফের একটা ইকুয়েশন দিবে, অথবা ইকুয়েশন না দিয়ে দুইটা পার্টিকুলার বিন্দু বলে দিবে, এখানে একটা এখানে একটা বিন্দু বলে দিবে। কারণ তুমি সরলরেখার কনসেপ্ট ইউজ করে দুইটা বিন্দু লাগিয়ে
সেই সরলরেখাটা যদি এটা সমতুল্য হয়, মানে ওয়াই ইকুয়াল টু কোনো একটা ঢাল এক্স, সেই যে ঢালটা পাবো, যে ঢালটা পাবো সেই ঢালটা হবে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, গ্রাফ থেকেও কিন্তু অনেক ম্যাথ দেয় রাতুল ভাই, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং আরো বেশি দেয়। তো এটাই কথা যে আমাদের এই গ্রাফটা কি, এখান থেকে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার তো আমার লাভ কি, অনেক লাভ। এসএইচএম এ যখন ম্যাথ গুলো করছিলাম, কি কি কি, আচ্ছা ঠিক আছে, আমার এটা হচ্ছে একটা গ্রাফ, কিসের গ্রাফ, ত্বরণ বনাম সরণ। ত্বরণ কি, এসএইচএম এর ত্বরণ। ত্বরণের সূত্রটা আমাদের কি ছিল, যে আমরা আমরা কয়েক পেজ আগে যাই, আমরা ত্বরণে যখন, হ্যাঁ, এই যে যেগুলো সূত্রগুলো যখন পড়ছিলাম, তখন আমরা ত্বরণে যে সূত্র দেখেছিলাম না, এটা হচ্ছে ত্বরণের সূত্র ছিল। হ্যাঁ, তো এইখানে এটা যদি একটা গ্রাফে বসাই, এই সূত্রটা যদি একটা গ্রাফে বসে, সেই গ্রাফটা ডিজাইন কেমন হবে, সেই গ্রাফটা ডিজাইন হচ্ছে এরকম, যেটা আমি এখন দেখালাম, সেটা হচ্ছে তার গ্রাফ। তবে আমার সেই গ্রাফটা নিয়ে লাভ কি, সেটা থেকে কি ম্যাথ আসে সেটা আমাদেরকে জানা। সেই গ্রাফ দিয়ে তুমি যে কোনো জিনিস চাইতে পারে। আমরা যখন একটা ম্যাথ করছিলাম, এই ম্যাথটা, এই ম্যাথটা যখন মনে আছে না, এটার জন্য আমাদের প্রথমে ওমেগা বের করা লাগতো। ওমেগা বের করে আমরা যে কোনো কিছু করতে পারছিলাম, জাস্ট ডেল লাগছে, কোনটাতে টি নাই, কোনটাতে এটা নাই, কোনটাতে ওটা নাই, বাট ওমেগা সব জায়গাতে আছে। তার মানে আমাদেরকে এই ক্ষেত্রে ডাইরেক্ট ওমেগা দেওয়া নাই, বাট কোনো না কোনো ভাবে তো ওমেগা আনা লাগছে। তেমনই অনেক সময় একটা গ্রাফ দিয়ে দিবে, গ্রাফটা দেখতে কেমন হবে, গ্রাফটা দেখতে এরকম হবে, এবং সেখান থেকে আমাকে এসএইচএম এর প্রশ্ন করতে পারে। তবে এসএইচএম এর জন্য আমাকে ওমেগা লাগে অনেক সময়, সেই ওমেগাটা আমাকে গ্রাফ থেকে বের করা লাগে। কিভাবে বের করবো, এটা হচ্ছে প্রশ্ন। এটার এখন সমীকরণ বের করা, সমীকরণ হয় ওরা দিয়ে দিবে, অথবা তোমাকে যে কোনো দুইটা বিন্দু বলবে। মনে আছে আমরা যখন সরলরেখা চ্যাপ্টার করছিলাম, এটা লাইক এক্স অক্ষ, এটা হচ্ছে কোনো একটা সরলরেখা, না না, সাপোজ এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ঠিক আছে, এদের মাঝে একটা সরলরেখা, এই বিন্দুটা x1 y1, এই বিন্দুটা x2 y2। এর সরলরেখার সমীকরণ কি ছিল, এটা হচ্ছে যে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 x1 মাইনাস x2। মনে আছে তো এই সূত্র নাকি, এই সূত্র বের করে আমরা চাইলে একটা সরলরেখার ইকুয়েশন বের করতে পারবোই। কেন, কারণ আমরা দুইটা বিন্দু দিয়েছে, একটা সরলরেখা ইজিলি বের করা যাবে। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে এই ম্যাথে সেই সরলরেখায় কিন্তু কোনো ধ্রুবক থাকবে না। আমরা সরলরেখার স্ট্যান্ডার্ড ফর্ম কি জানি, y ইকুয়াল টু mx প্লাস সি। সি বলেন এটাকে, যে এটাকে বলে y অক্ষের ছেদাংশ, এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে তার ট্যান হচ্ছে যে সেটা ঢাল, আর এক্স হচ্ছে চলক, ওয়াই হচ্ছে চলক। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটা স্বাভাবিক সরলরেখা। বাট এই ক্ষেত্রে যে সরলরেখা আছে এই পার্টিকুলার টপিকে, সেখানে কোনো সি এক্সিস্ট করবে না। কেন করবে না, কারণ আমাদের যেটা সূত্র, ত্বরণের সূত্র, ওখানে লেখা ছিল a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই, আর আমি তো বলেছিলাম ওয়াই মানে ওয়াই আর এক্স একই জিনিস। এটা হচ্ছে ওটা সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে যে গ্রাফ আঁকা হবে, সেটা অবশ্যই মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী, এবং এক্স অক্ষের সাথে 90 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ সে এভাবেই হবে, এভাবেও হতে পারে, এমন না যেভাবে হবে না। না 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 না, এভাবে হতে পারবে না। কেন জানো, কারণ এখানে স্কোয়ার আছে তাই। আচ্ছা, এদিকে কেন হবে না সেটা একটু বলে দিই। যদি সূত্রটা এরকম হতো, এ ইকুয়াল টু, সাপোজ এমনি মনে মনে বলছি, এটা যদি সূত্র হতো, তাহলে সেক্ষেত্রে এটা হতে পারতো, এটা হতে পারতো। কেন,
এই যে ওমেগা, সাপোজ ওমেগারই তো দুই রকম মান হতে পারে, একটা প্লাস একটা মাইনাস। যদি এমেগার মান প্লাস হয় তাতে এটাই সূত্র থাকছে, বাট ওমেগার মান যদি একটা মাইনাস হয় আর ওমেগাটাই যদি নেগেটিভ হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস ওমেগা এক্স, তখন সেক্ষেত্রে ইকুয়েশনটা এদিক দিয়ে যেত। বাট এখানে কি ওমেগা আছে? ওমেগা স্কোয়ার আছে। তার মানে ওমেগার মান প্লাস হোক কি নেগেটিভ হোক, একটা প্লাস পজিটিভ নেগেটিভ যাই হোক, তার উপর যদি আমরা স্কোয়ার করি আমরা কি পাবো? একটা ধনাত্মক সংখ্যা পাবো। তাই এইটা আলটিমেটলি অলওয়েজ পজিটিভ হবে। তার মানে এই মাইনাসটা কখনো চেঞ্জ হবে না। এই মাইনাস যেহেতু চেঞ্জ হবে না, কারণ আমরা 100% শিওর যে অলওয়েজ গ্রাফটা এখান দিয়েই যাবে। এখান দিয়ে যাওয়ার সময় সে ওমেগাটার মানের উপর ভিত্তি করে সে এইটুকু হতে পারে, অথবা এই দিক মানে এরকম হতে পারে, অথবা একেবারে সুন্দরভাবে মিডিল দিয়েও যেতে পারে, যে কোনোটা হতে পারে। এটা ওমেগার মানের উপর ডিপেন্ড করবে। সেটা আমরা কিভাবে পাবো? এই ইয়াতে কোনো না কোনো তথ্য দিয়ে দিবে, যে তথ্য ব্যবহার করে আমরা পাবো। ঠিক আছে, এটা কি বুঝতে পারলে? আর যে সমীকরণটা থাকবে, সাপোজ এটা দেয়নি, আমাকে দুইটা বিন্দু বলে দিচ্ছে, এখানে একটা বলে দিচ্ছে, এখানে একটা বলেছে, আমরা সরলরেখার সমীকরণ ইউজ করে এইরকম একটা ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনে এক্স এর যে সহগ থাকবে সেটা হবে ওমেগা স্কোয়ার। তবে মাইনাস চিহ্নটা মনোযোগ ভাবে লক্ষ্য রাখতে হবে। এক্স এর সহগটা ওমেগা স্কোয়ার আছে, তার মানে সেটা যদি রুট করি তার মানে সেটা হবে কি ওমেগা। ওমেগা পেয়ে যাওয়া মানে এস এইচ এম এর অলমোস্ট যে কোনো কোশ্চিং এর লাইক কোথাও না কোথাও হেল্প হবে। তো এই গ্রাফটা কি বুঝলা কিনা? এই ত্বরণ বনাম সরণে গুড গুড। এটা তো বল বনাম সরণ লেখা আছে, তো বল বনাম সরণ সেম গ্রাফ, জাস্ট এ কি বলো না, তো এফ ইকুয়াল টু কে এক্স লেখা আছে এখানে। এফ ইকুয়াল টু এম এ নাও, এবং কে এক্স হয়, কে এক্স কি ওই তো আমরা স্প্রিং টানতে যে যেটুকু সরণ হয়, এবং কে কি ধ্রুবক, তো কে দুটো এক্সিস্ট করে, মানে কে আমি কে বলছি এখানে, এফ দুটোই শুরু দুটো এক্সিস্ট করে, এটা হতে পারে এটা হতে পারে কোনো সময়। তো তোমার এই গ্রাফ গুলা কখনো করে আঁকতে দিতে পারে, এগুলা মনে রাখতে হয় কোনটা ডিজাইন কেমন হবে এরকম। তবে যদি তোমাকে সাপোজ বললো যে এ সাইন, ছোট করে লিখি, এ সাইন ওমেগা টি এর আঁকতে বলো, মানে ডেল এর মান 0, ডেল কে 0, তাহলে এইটুকু কেবল আঁকতে বলো, তাহলে কি হবে? তাহলে একটা সাইন গ্রাফ আঁকে দেবো আমরা। ইয়াপ এক্স্যাক্টলি, তখন আমাদের এরকম হয়ে যাবে। ঠিক আছে, অথবা যদি ওরা এরকম জিনিস আঁকাতে বলে তাহলে আমাদের এইখান থেকে গ্রাফটা শুরু হবে, কারণ এর আগে মাইনাস আছে, তার মানে এটা আমাদের পজিটিভ দিকে ই অংশ কেটে নিবে, ই না মানে ডেল অংশ। বুঝতে পারলাম, মানে আমাদের যেভাবে গ্রাফ চাইবে আমরা সেভাবে আঁকাবো। এ তো কস আমি দেখাচ্ছি, সমস্যা নাই। ওটা তো আমাদের সাইন পার্টটা, সাইনটা তো বুঝলাম। এবার আমরা কসে আসবো। কসের অরিজিনাল গ্রাফটা, কসের অরিজিনাল গ্রাফ হচ্ছে এরকম, এটা হচ্ছে কসের গ্রাফ। আচ্ছা, যদি এর সাথে ডেল না থাকে এটা হবে আমাদের, বাট যদি এর সাথে নেগেটিভ ডেল থাকে, নেগেটিভ ডেল, এখানে যে সমীকরণটা একটু দেরিতে শুরু হয়েছে না, সেক্ষেত্রে একটু এইদিকে শুরু হবে, লাইক সেক্ষেত্রে আমাদের ড্রয়িংটা এরকম হবে, যে আনুমানিক এরকম। প্রশ্ন করে আমি তো আর জানি না কখন দিন কখন দিবেন, আপ টু ইউ, মানে আপ টু টিচার। তবে না আমি বলি এগুলা এগুলা দেয় না, আমি বলি এগুলা ওরকম দেয় না। তোমার যেটা দেয় এটা হচ্ছে এইটা, এই যেটা বললাম না, এটা থেকে ম্যাথ আসতে পারে ভাই, বাট এমন না যে আমরা এটা তুচ্ছ করতে পারবো। ভাই ছবিটা পুরোটা নাই কেন? এটা তো পুরোটা নাই। আমি পড়িনি ওই চ্যাপ্টার, তবে হ্যাঁ আমার জানা আছে টপিক এক্সিস্ট করে। হ্যাঁ, yep, yep. না আটও দেয় তো কথাটা কথা না। ইয়াতে থাকে সেকেন্ড পেপারে, সেকেন্ড চ্যাপ্টার বহুত অলৌকিক।
9 চ্যাপ্টারে এক্সিস্ট করে আমি জানা আছে। 9 চ্যাপ্টার আমি বলি ফার্স্ট পেপারে আর কোথায় থাকে তাহলে? শর্টের বাইরে গুলো তো থাকতেও পারে, শর্টের বাইরে তো আমার নলেজ নেই। ও তোমার লেগে তো পড়া লাগবে। কোনগুলা অফার তো 9 নম্বর চ্যাপ্টার। 9 নাম্বার চ্যাপ্টারটা কালকে যা জানো তা জানো, আমাকে 9 চ্যাপ্টার পড়া লাগবে, না পড়ে তো তোমাকে অযথা পড়ে লাভ নাই। আমি ভালোভাবে পড়ি, আগে ম্যাথ শুরু করি, আমাকে পড়ে তোমাকে পড়া লাগবে। তার মানে বুঝতে হচ্ছে তোমার দ্বিগুণ আমাকে ভালোভাবে পড়া লাগবে, র্যান্ডমলি পড়লে হবে না। হ্যাঁ, তো ত্বরণের এটা আমরা সাইনের গ্রাফ তো চিনি, সূত্রের উপর ভিত্তি করে অলওয়েজ। ঠিক আছে, এই পার্টটুকু আসলে বুঝার জন্য, এটা ছবি আঁকার সময় দেখাতে হবে না, এটা বোঝার জন্য যে এই গ্রাফের সর্বোচ্চ ভ্যালু, এটা সর্বোচ্চ মান আর এ ওমেগা স্কোয়ার হওয়া পসিবল। মানে কি, এই পুরাটার মান -1। -1 কেন বলেন স্যার? মাইনাস আর মাইনাসে গুণফল কত হয়? প্লাস হয়। কেবল কতটুকু বাঁচবে? ওমেগা স্কোয়ার এ, সেটা হচ্ছে সর্বোচ্চ মান। কেন সর্বোচ্চ মান? এই সাইনের সর্বোচ্চ মান কত হয়? 1। কসের সর্বোচ্চ মান কত হয়? 1। যখন এই সাইনের সর্বোচ্চ মান 1 হবে, 1 আর মাইনাসে কত হয়? -1। তার মানে বোঝায় মাইনাস ওমেগা স্কোয়ার এ। বাট সাইনের মান যখন ঋণাত্মক দিকে সর্বোচ্চ, অর্থাৎ -1, মাইনাস আর মাইনাসে কেটে এটা হয়। এবার আমরা যদি একটু কস দেখতে চাই, যখন কসের মান 1, এই পুরোটার মান 1, তখন ওমেগা এ বাঁচলো না কেবল। তার মানে ভি এর সর্বোচ্চ মান, আমাদের সূত্র ছিল কিন্তু ভি ম্যাক্স কত? ভি ম্যাক্স এ ওমেগা বা ওমেগা এ, এটাই হচ্ছে ভি ম্যাক্স। ঠিক আছে, আর যদি কসের মান মাইনাস হয়, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কালকে গ্রাফের হয়তো একটা যদি ম্যাথ পাই আমি স্ক্রল করে, তাহলে ওই ম্যাথ তো দেখিয়ে দেবো। তবে গ্রাফের ম্যাথ রেয়ারলি এক্সিস্ট করে, এটা লাইক এমসিকিউ বা খ নাম্বার এরকম টাইপ। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত থাকলো, যাও তুমি। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এর আগে যে 3টা ক্লাস, এখানে যে আমরা থিওরি পার্টগুলো তার উপর ভিত্তি করে আজকে আমরা ম্যাথ করা হয়েছে। এটা হচ্ছে, তো আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ ধরতে পারবো। এটা একবার পড়ি। এটা হচ্ছে কোনো একটি সেকেন্ড দোলক, সেই সেকেন্ড দোলক আমরা পাহাড়ের উপরে যদি নিয়ে যাই, সেকেন্ড দোলক কি, সেকেন্ড দোলক থেকে আমরা বলতে পারবো তার আদি সময় কত। এটা টি নট, যেটা মানে আদি সময় টি নট হবে 2 সেকেন্ড, এটা তো জানার কথা। ঠিক আছে, তারপরে একে পাহাড়ের উপর নিয়ে যাওয়া হয়, পাহাড়ের উপর তারপর সেটা কত সময় হারায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। 100 সেকেন্ড সময় হারায়। ঠিক আছে, এখন আমার যেটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে যে দোলনকালে নতুন পর্যায়কাল কত, এটা চেয়েছে। আমরা এটার জন্য সূত্রে যাবো। কোন সূত্র? আমরা যদি সূত্রটা দেখি, এটা হচ্ছে মেইন ফর্মটা। তো এই সূত্রটাতে আমরা যদি সেটা অ্যাপ্লাই করে দিলাম, আমরা টি নট 2 সেকেন্ড, সেকেন্ড গুলো জানলাম। এক্স এর মান কি আমি বলে দিয়েছি, এক্স এর 100 সেকেন্ড। ঠিক আছে, এবার তারপরে যেটা আছে টি সেকেন্ড। টি সেকেন্ড মানে কি? টি সেকেন্ড মানে হচ্ছে যে আমি কত সময় সেটা হিসাব করছি অ্যাকচুয়ালি, মানে কত কত সময় আমরা এক্স এর পার্থক্যটা পেলাম এখানে। আমরা এখানে কত সময়, একটা দিনে 100 সেকেন্ডের পার্থক্য, মানে এক দিনে আমরা 100 সেকেন্ড এক্স, এটা এক্স এর ভ্যালু। তার মানে একদিন মতো কত, মানে কত, মানে 8,000, 86,400। আমরা টি সেকেন্ড হচ্ছে 86,000, এক্স হচ্ছে 100, টি প্রাইম আমরা জানি না, সেটা আমাদের প্রশ্ন চেয়েছে। টি নট হচ্ছে 2 সেকেন্ড, আর টি সেকেন্ড তো সেকেন্ড। আমরা যদি এই জিনিসটা এখন পাশে একটা ক্যালকুলেট করে ক্যালকুলেটারে বসাই, তাহলে যেটা হবে যে টি প্রাইম জানি না, টি নট হচ্ছে, তারপর 0/2। এখন এখানে কি বলেছে, হারায় নাকি মানে লাভ করে? অবশ্যই হারায়। হারানো মানে কি? মাইনাস, মনে আছে তো? তাহলে আমরা 2 এর পর এখানে মাইনাস দিব, মাইনাস দেখো কত হবে, মাইনাসের পর সরি এখানে 2 না, এখানে হবে 8, 6,
400, এখানে হবে মাইনাস 100। আমরা এখন ক্যালকুলেটরে যদি হিসাবটা দিই তাহলে আমরা পাবো যে টি প্রাইম হবে 2.0023 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয়টা শুরু করি। তার আগে দেখে নেই যেটা থেকে আসলে আমরা কিভাবে বুঝতে পারবো ওখানে কি বলেছে, হারানো মানে কি, হারানো মানে মাইনাস। ঠিক আছে, এবং হারানোর ক্ষেত্রে কি হয়, যেটা আমার নতুন টি প্রাইম হয় সেটা টি এর থেকে বড় হয়, মানে 2 সেকেন্ডের বড় হয়। আমরা কি উত্তরে 2 এর থেকে বড় কোনো একটা ভ্যালু পেয়েছি, অথবা 6টা, অ্যাটলিস্ট 5টা মাস্ট তোমার ডিজিট নিতে হবে। ঠিক আছে, আমরা অনেক পরে আরেকটা যদি ডিজিট নিই তাহলে ধরো এখানে আমরা 7 পাবো। এছাড়া আরেকটা ডিজিট নিতে হবে, মিনিমাম 5টা ডিজিট না, কেন করে সব হিসাব খুব সূক্ষ্ম, তার সাথে আমাদের 5টা ডিজিট নেওয়া বেটার। আই মিন মিনিমাম 5টা নেওয়া বেটার। এমন না যে 4টা দিলে পরীক্ষায় পারবে না, তবে লং টার্ম যেমন একদিন বা 1 বছরের হিসাবে যাবো না, কারণ 1 বছরের হিসাবে একটা দশমিক ডিজিটের জন্য অনেক পার্থক্য তৈরি হতে পারে। দ্যাটস আমরা 5টা কনসিডার করবো মিনিমাম। 6টা 7টা 7টা দরকার নেই, 5টা থেকে হবে। আমরা সাপোজ আগে 3 নাম্বারটা আগে করে 2টা করতে পারি, অথবা 2টা করে 3 করতে পারি। আমরা আগে যেহেতু সিরিয়ালে 2 দিয়েছি, আমরা 2টাই করছি। 3 নাম্বারটা আমি 2টা পদ্ধতিতে দেখাবো। আগে আমরা তাহলে শুরু করি, আমরা 2 নাম্বার যেটা বলেছে, পাহাড়ের উচ্চতা কত। ঠিক আছে, আমরা গতকালকে একটা একটা না আমরা গতকালকে একটা টপিক পড়েছিলাম, সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, আমরা গতকালকে যে একটা টপিক পড়লাম সেটা হচ্ছে যখন পাহাড়ের উপরে যাওয়া হয় তখন তো পর্যায়কাল চেঞ্জ হয়, সেটা জানা। সেটা কিভাবে চেঞ্জ হয় অথবা কত উচ্চতা গেলে কিভাবে চেঞ্জ হয় সেটার জন্য আমরা সূত্র পড়েছিলাম। সেই সূত্রটা যদি আমরা একটু ব্রিফলি দেখি তাহলে সেটা হবে এরকম। এই টপিকটা আমরা পড়েছিলাম। ঠিক আছে, তো এখানে আমরা সেটা আবার লিখবো। পরীক্ষা হলে এইচএসসি তে যখন আসবে তখন আমরা কিভাবে লিখবো, তখন আমরা যেভাবে লিখবো আমরা সেটা এখন ডেমনস্ট্রেট করছি। এরকম প্রশ্ন থাকলে আমরা যেটা করবো যে প্রথমে টি প্রাইম লিখবো। টি প্রাইম মানে কি, টি প্রাইম মানে নতুন সময় যেটা। ঠিক আছে, টি প্রাইম বাই টি ধরো। ঠিক আছে, টি প্রাইম বাই টি যদি করি তখন লিখতে পারবো আমরা কি, যে √/, ই বাই জি প্রাইম। কিভাবে লিখবো এটা, এটা লেখার জন্য মূলত আমরা যদি একটু সাইড নোটে লিখি, আমরা টি এর সূত্রটা কি, টি এর সূত্রটা হচ্ছে 2π√/L/জি। ঠিক আছে, ও বাই এখানে আরো একটা প্রশ্ন অ্যাড হবে, সেটা আমি একটু পরে বলছি। ঠিক আছে, এখানে এবার টি এর √/জি/জি মানে টি সমানুপাতিক কি, টি সমানুপাতিক হচ্ছে যে 1/√জি। ঠিক আছে, তাই আমরা T1/T2 করে তখন যে হিসাব আছে সেই হিসাব করে এটা লিখলাম। এরপর সেন্টেন্স আমরা কি লিখবো, এরপর সেন্টেন্স আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র। অভিকর্ষ ত্বরণের 2টা সূত্র আছে, আমরা যদি এখানে দেখি একটা একটা দাগ দিয়ে। অভিকর্ষ ত্বরণ আমি যদি এইচ উচ্চতায় যাই, হ্যাঁ আমরা যদি 6 নম্বর চ্যাপ্টারের এই পার্টটা দেখি, 6 নম্বর চ্যাপ্টারে এইচ উচ্চতায় যদি কোনো কিছু উঠে তাহলে ঠিক আছে, এইচ উচ্চতায় যদি কোনো বস্তু উঠে, ঠিক আছে, তাহলে সেই উচ্চতায় যেটা আমাদের নতুন অভিকর্ষ ত্বরণ হবে যেটা এইটা, এবং যদি নিচে নামে সেক্ষেত্রে সূত্র হবে এটা। আমাদের যেহেতু পাহাড়ের উচ্চতা মানে পাহাড় উপরের দিকে, তার মানে যে নতুন নতুন যেটা হবে সেটা হবে আগেরটা থেকে এত গুণ। আমরা এখন সেটাই লিখবো, আমরা এভাবে লিখবো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো। সেটা এরপর সেন্টেন্স আমরা লিখবো, উপরে জি তো নর্মাল, এটা নর্মাল, নিচে জি প্রাইমটা আলাদা। জি প্রাইম কিভাবে লিখবো, আর বাই আর প্লাস এইচ বাই জি, এটা লিখবো। ঠিক আছে, এইটা লেখার পরে আমরা ডাইরেক্ট সূত্রটা লিখবো। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এই এইচ ইকুয়াল টু টি প্রাইম বাই টি -1 আর ঠিক লেখা কি, এটা মনে হয়, হ্যাঁ ঠিক আছে, এটাই লিখবো, আমরা এটা ডাইরেক্ট লিখবো। এটা অ্যাকচুয়ালি সূত্র, এটা আমরা মুখস্থ করবো, এটা তো মুখস্থ করতে হবে কারণ এটা এমসিকিউ অনেক আসতে পারে। কিন্তু আমরা পরীক্ষার হলে যে এইটুকু লিখে, ঠিক আছে, এই পার্টটা হয়তো তুমি এখানে এক পাশে লিখতে পারো, লেখার পরে নেক্সট সেন্টেন্স এটা আমরা ডাইরেক্ট লিখবো। এটা হচ্ছে টিচারকে বোঝানোর জন্য যে আমি হিসাব করলাম আর কি। আমরা যদি এখন ক্যালকুলেটর আবার হিসাব করি, তো এখানে টি প্রাইম কি, টি প্রাইম হচ্ছে যে আমাদের এই পাহাড়ের এই হিসাবে টি প্রাইম। আমরা সেই হিসাবটা এখন করি যদি, তাহলে আমরা পাবো যে সেই পাহাড়ের যেটা উচ্চতা, সেই উচ্চতাটা হবে তোমার 7.414 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে যে হিসাব। এখানে আর কত, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা যদি আর এর ভ্যালুটাও লিখে দিই, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু ধরবা 6400 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আর এর ব্যাসার্ধ ধরবা, দেন যা হিসাব আসবে সেটাই পাবো। এবার আমরা তারপরের প্রশ্নটাতে যাই। তারপরের প্রশ্নটা যদি আমরা একটু দেখা ট্রাই করি, যে 1 2 3 করি, তিনটা মূলত এই চ্যাপ্টারের কি বলা না, অভিকর্ষ স্ট্রাকচারে উক্ত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত, এটা হচ্ছে প্রশ্ন। আমরা এটা 2 ভাবে বের করতে পারি, আমরা 2টাই করবো। আমরা একটা আছে, এটা আর একটা উত্তর যেহেতু এখানে আর একটা দাগ দিয়ে দিই। আমরা এখানে 2 ভাবে করবো, তাই একটা মিডিল করবো প্রায়। চলো, প্রথম পদ্ধতি, ইজি পদ্ধতি। আমরা কি জানি সূত্র, টি সমান 2π
√L/G, এটা তো আমরা জানি, রাইট? আচ্ছা, এখানে আমরা এই ক্ষেত্রে এই উচ্চতার টিটা কত, এটা কি আমরা জানি? তো হচ্ছে না, জানি না। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা আরেক ভাবে বের করতে পারবো, আমরা সেটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখন এইটা একটা যদি আমরা রেশিও করার ট্রাই করি, মানে এই রেশিওটা যদি আবার লিখি আমি, এই রেশিওটা, ঠিক আছে, তাহলে দেখো তো কি হবে। তাহলে যেটা হবে যে টি প্রাইম বাই টি ইকুয়াল টু √, হয়তো যে জি বাই জি প্রাইম, ঠিক আছে? জি প্রাইম আমরা জানি না, জি প্রাইম আমাদের বের করতে হবে। আচ্ছা, করা যাক ভালোভাবে। দেখো, আমরা কি এখানে সবগুলোর ভ্যালু জানি না? জানি না। আদি সেকেন্ড 2 ছিল, 2 থেকে বৃদ্ধি পয়েন্ট 2.0023 মনে হয়েছিল, 2317 হলো, 2317 হলো, ইকুয়াল টু √, পৃথিবীর কত 9.8, এবং জি প্রাইম কত, জি প্রাইম আমরা জানি না, সেটা আমাকে বের করতে হবে। এখন আমরা যদি ক্যালকুলেটরে এটা ইনপুট দিই, তাহলে আমরা জি প্রাইমের একটা ভ্যালু পাবো। তাহলে আমরা পাবো যে 9.77 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা আরেকভাবে করবো, সেটা কি? সেটা হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় সূত্রটা বসে। ষষ্ঠ অধ্যায় সূত্রটা কি? যে এই উচ্চতায়, একটু আগে যেটা দেখালাম, এই উচ্চতায় জি এইচ, মানে অথবা এখানে জি প্রাইমও বলো, সমস্যা না, আমাদের এই হিসেবে জি প্রাইম বলো কি জি এইচ বলো, সমস্যা নেই। তারপরে সেটার হবে কি যে আর প্লাস এইচ ইন্টু ডিটি। আর কি? পৃথিবীর ব্যাসার্ধ। এইচ কি? কত উচ্চতায় আমরা হিসাব করছি, এখানে কত উচ্চতায় হিসাব করছি, এখানে আমরা পাহাড়ের উপর হিসাব করছি, আমরা পাহাড়ের উচ্চতাটা এইচ, ঠিক আছে? মানে এই পদ্ধতিতে করতে হলে আমাকে এই এইচ এর মান জানা লাগবে, অর্থাৎ 2 নাম্বার করলে তারপরে আমরা এটা করতে পারবো, ঠিক আছে? মানে এই পার্টটা করার পর দেন এটা করতে হবে। আর এই পদ্ধতিতে যদি করি আমরা, এই পদ্ধতিতে না আমাদের কিছু লাগছে না, এটা দ্রুত এবং ইজিলি হচ্ছে। আমরা দুটাই দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? এবার তারপরে আমরা যদি জি এইচ, আমরা এখানে জি প্রাইম দিয়ে এখন মেনশন করছি, কারণ ওটার সাথে ওটা পেছনে থেকে এটা লিখেছি, আমরা এখানে করা হচ্ছে 6400 বাই 6400 প্লাস 7 পয়েন্ট কত 414. এখন যেটা কথা, যে একটা জিনিস সেটা হচ্ছে যে অনেকে যেটা করে যে মানে মিটারে না লেখে, না মানে কিলোমিটারে না লেখা মিটারে লেখে, এটা তো মিটার ভ্যালু, এবং আমাদের উচিত মিটারে লেখা। এটা কিলোমিটার না লিখে মিটারে লেখা, মানে আরো 3টা শূন্য এখানে অ্যাড করা, এখানে 3টা শূন্য অ্যাড করা, এখানেও 3টা শূন্য অ্যাড করা, মানে এই দশমিকটা শেষে নিয়ে যাওয়া, ঠিক আছে? আর কি হলো, উপরেও কিলোমিটার নিচেও কিলোমিটার, 200 তো কাটাকাটি যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা উপরে কিলোমিটার রাখি, উপরে মিটার রাখি, উপরে সেন্টিমিটার রাখি, কোনো সমস্যা নেই। আমি অযথা 3টা বেশি শূন্যতে আমার টাইম ওয়েস্ট করতে হয়, এবং প্লাস ক্যালকুলেটরও টিপাইছি, এই আর কি। আমরা এখন যদি জি প্রাইম আবার ক্যালকুলেটর হিসেবে দিই, এক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা যদি পাই, সেটা যদি দেখতে যাই, সেই অ্যান্সারটা আমরা একটু ডিফারেন্ট পাবো। সাপোজ এখানে আমরা পেলাম একটু ডিফারেন্ট। এখন কেন আমরা হালকা তারতম্য দেখলাম, আমরা সেটা একটু দেখি। এখানে আমরা 7 পেলাম, এখানে 7 পেলাম, কেন? কারণ এখানে আমি দশমিকের পর 6টা ঘর নিয়েছি, বাট এখানে দশমিকের পর অনলি 3টা। আমি যদি দশমিকের পর আরো 3-4টা নিতাম, বা আরো সূক্ষ্মভাবে করতাম, লাইক এখানে যদি আমি দেখো যে এখানে সাপোজ আরো 2টা নিলাম, এখানে সাপোজ আরো 3-4টা ঘর নিলাম, টোটাল 6-7টা ঘর নিলাম, তাহলে এদের এবং এদের পার্থক্য অলমোস্ট ইকুয়ালের কাছাকাছি, মানে 7 হয়তো থার্ড লেটার, মানে থার্ড ডিজিট বা ফোর্থ ডিজিটের পার্থক্য। বাট এইটাতে কেবল আমরা 3টা সংখ্যা দিয়েছি দশমিকের পর, দ্যাটস ওয়াই জাস্ট একটু পার্থক্য আছে। বাট এটাতে কি উত্তর কাটবে না? এটাও ঠিক, এটাও ঠিক, দুই পদ্ধতিতে দুই অ্যান্সারটাই ঠিক। এবার চলো আমরা পরেরটা দেখি, 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্নটাতে যেটা বলেছে, আমরা যদি একবার তো এটা বলেছে যে পেলাম একই উচ্চতায় সমান গভীরতা নিচে অভিকর্ষ, মানে কি? মানে হচ্ছে আমরা যদি পাশে একটু সাপোজ আমরা এটা মাটি, পৃথিবীর মাটি, ঠিক আছে? এর প্রথমে আমরা একটা পাহাড়ের উচ্চতা, পাহাড়ের হিসাব বের করলাম, এই পাহাড়ের একটা উচ্চতা পেলাম, এটা আমরা 7.something কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নাও এটা সমান গভীরতা বিশিষ্ট একটা কুয়া আছে, মানে পৃথিবীর নিচে একটা বড় কুয়া আছে, ঠিক আছে? সেই কুয়াটার গভীরতা কত? এটা হচ্ছে তোমার এইচ এর সমান, এইচ, ঠিক আছে? এটা হচ্ছে কথা। কারণ সেটাতে আমাকে এখন হিসাব করা লাগবে যে এখানে যদি আমরা অভিকর্ষ ত্বরণ পেলাম 9.77 অথবা 9.78, 77 বেশি অ্যাকুরেট। এখানে আমরা জি পেলাম যে 9.77, এখানে জিটা কত হবে, এখানে জিটা কত হবে, এটাই আমাকে চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা এখন সেটা করতে চাই। আমরা এখন করতে যাওয়ার আগে তো আমরা সূত্রটা দেখতে হবে। সূত্রটা কি? সূত্রটা আমরা এখানে অলরেডি একবার দেখেছি, আরেকবার লিখছি আমরা সেই সূত্রটা, যে আমরা যদি কত গভীরতাতে যাই, সাপোজ আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, ডিসটেন্স ডি গভীরতায়, ডি গভীরতায় আমাদের সূত্রটা যেটা থাকবে সেটা হচ্ছে যে জিডি, মানে ওই গভীরতায় পার্টিকুলারলি অভিকর্ষ ত্বরণ, এটা হবে 1 - h, মানে কত গভীরতায় যাচ্ছি এইচ দিয়ে প্রকাশ করো অথবা ডি দিয়ে প্রকাশ করো, তোমার আমরা এখানে যেহেতু ডি মেনশন করে দিয়েছি শুধু ডি লিখবো, ঠিক আছে? ই বাই আর
আর এখানে হচ্ছে যে ই মানে কি আর্থে কত 9.8 কিলোমিটার আর কত আর হচ্ছে যে 6400 কিলোমিটার। আমরা এই ক্ষেত্রে যদি আমরা থার্ড ভ্যালুটা এভাবে ধরি, আমরা কাইন্ডা অলমোস্ট একটা এরকম ভ্যালু পেলাম। দেখি 7 মানে 9.789, ঠিক আছে, মানে না 9.789 বা 9.79 যাই বলো, -2 এটা হচ্ছে আরেকটা উত্তর। ঠিক আছে, আমাদের আরেকটা ইজি ম্যাথ শেষ হয়ে গেল, সবই ইজি। ঠিক আছে, এবার চলো এরপরে আরেকটা ম্যাথে যাই। এবার আমরা ভি নাম্বারটা কি আমরা আবার দেখে আসি। এটা হচ্ছে যে কুয়াতে পর্যায়ক্রমিক কত, ইজি, প্রচুর ইজি। এটা কিভাবে করবো, এটার জন্য আমরা এই 3 নাম্বারটা হেল্প নেবো, আমরা পেরে নেবো। 3 নাম্বারে আমরা যেভাবে করলাম যে এই পার্টটা সেভাবে করবো। আমরা কি জানি, এই গভীরতাতে অভিকর্ষ ত্বরণ জানি। আমরা কি পৃথিবীর মাটিতে অভিকর্ষ জানি? অবশ্যই জানি, 9.8। আচ্ছা, ভালো কথা। পৃথিবীর মাটিতে তার পর্যায়কাল কত সেটা জানতাম? অবশ্যই জানি। কেন? কারণ সেটা সেকেন্ড দোলক, মানে সে মাটিতে 2 সেকেন্ড দেয়। ঠিক আছে, মানে এই দুইটা জানি। আমরা কোনটা জানি না, কেবল এই পার্টটা জানি না। এই ক্ষেত্রে এই পার্টটা আমাকে বের করা লাগবে। চলো বের করা যাক। আমরা টি টাইম না, টি ডি, যেহেতু গভীরতাকে আমরা ডি দিয়ে এখন বলছি, টি বাই টি। টি হচ্ছে নর্মাল, যেটা টি নটও বলতে পারো, টিও বলতে পারো, অত এই সমস্যা। রুট ওভার এখানে জি পৃথিবীরটা আর জি ডি। ঠিক আছে, এরপরে যেটা আমরা লিখবো যে হচ্ছে যে এরপরে সেন্টেন্সে আমরা এগুলোর ভ্যালু সিম্পলি বসিয়ে দেবো। টিটা আমাদের জানি না, বের করা লাগবে। এটা 2, এটা হচ্ছে 9.8, আর এটা হবে 9.789। ঠিক আছে, এরপরের বাক্যে আমরা যদি ক্যালকুলেটারে এটা বসাই, তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো এটা হবে যে 2.00112। মিনিমাম বলেছি, এখানে আমি 4টা নিলাম, এখানে 5টা নিয়েছি। তোমরা আইদার 5টা নিবা না 6টা নিবা, বেশি নিবা সবসময় এই টপিকগুলো। আচ্ছা চলো এবার আমরা আরেকটা প্রশ্ন। এরপরে প্রশ্ন এটা বলেছে যে কুয়াতে কত সময় লাভ করবে বা হারাবে। ঠিক আছে, আচ্ছা এখন কুয়াতে কত সময় লাভ করবে বা হারাবে। আচ্ছা তার আগে আমরা আরেকটা পরের প্রশ্নটা লিখে দিই, কি এটা কি করছি এখানে, একটু অপেক্ষা করো। তো এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নটা, যারা আগে 6 নাম্বার লাভ করবে বা হারাবে। লাভ করবে না জানি না, তো আমরা জানি না। উত্তর হচ্ছে না, আমরা জানি না। আমরা কিভাবে জানবো সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই আমরা ছবিটাতে লক্ষ্য করো। এই ছবিটাতে আমি বলেছিলাম কখন লাভ করে আর কখন হারাই। যখন টিটা টি প্রাইম নটের থেকে বড় হয় তখন হারাই, আর যখন টি প্রাইম টি এর থেকে ছোট হয় তখন লাভ করে। আচ্ছা এখন যদি আমরা মাটির নিচে যাই, মাটির নিচে গেলে অভিকর্ষ ত্বরণ বাড়ে না কমে, এটা আমার প্রশ্ন। বাড়ে না কমে? কমে। অভিকর্ষ ত্বরণ নিচে গেলেও কমে, উপরে গেলেও কমে, একমাত্র পৃথিবীতে সর্বোচ্চ থাকে, পৃথিবীর মাটিটাতে একেবারে। আমার মাটি গ্রাউন্ড লেভেল বাদে সব জায়গাতে কমবে পৃথিবী, উপরে যাও নিচে যাও। তার মানে এটাও কমছে, এটাও কমছে, উপরে গেলেও কমছে, নিচে গেলেও কমছে। আচ্ছা এটা কমে, এটা কি বাড়বে নাকি বাড়বে না, এটা আমার প্রশ্ন থেকে অবশ্যই বাড়বে, কারণ এরা ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। তার মানে একজন বাড়লে একজন যদি বেড়ে যায় আরেকজন কমবে, এবং একজন যদি কমে যায় আরেকজন বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে পৃথিবীর নিচে গেলেও এটা কমবে, উপরে গেলেও এটা কমবে। তার মানে পৃথিবীর নিচে গেলেও এটা বাড়বে, উপরে গেলেও সময় পর্যায়কালটা বাড়বে। আচ্ছা পর্যায়কাল যদি বেড়ে যায় তাহলে কি হবে, সময়টা হারাবে। এইটা থেকে আমরা বুঝে নিব যে মাইনাস দেবো না প্লাস দেবো। তো আশা করি বুঝে গেছি যেখানে মাইনাস হবে সূত্রটা, তো আমরা সেই সূত্রটা আবার যদি একটু দেখা যায়, এটা হচ্ছে যে সূত্রটা কি ছিল, সেটা হচ্ছে যে আমাদের টি প্রাইম জানি না, সেটা আমাদের আসলে টি প্রাইম আমরা জানি, টি প্রাইম জানি, এখানে টি ডি দিয়ে প্রকাশ করছিলাম আমরা, আমাদের ইডি। ঠিক আছে, তো এই টিডি আমার, কারণ আমি কুয়ার নিচে হিসাব করছি, কুয়ার নিচে পড়তে গেল এটা। আচ্ছা টিডি জানি, টি নট তো জানি, টি নট হচ্ছে তোমার ইয়া কি বলো নাম, 2 সেকেন্ড। তারপরে তো ওই টি সেকেন্ডটা লিখছি, সেক নাও লিখতে পারো, জাস্ট টি দেখলে হবে সমস্যা। এবার -x দিব, কেন -x এক্সপ্লেন করলাম, কারণ হচ্ছে যে হারাবে সময়টা। ঠিক আছে, এবার আমরা ভ্যালুগুলো যদি বসানো শুরু করি, তাহলে আমরা টি এর মান কত, 2.00112 ইকুয়াল টু আদি সময় 2 সেকেন্ড। তারপরে আমরা ও বাই দা এইখানে একটা সব সময় মানুষ বাচ্চারা, সেটা হচ্ছে যে এখানে যে প্রশ্নটা আছে দেখো তো, কি ঘন্টায় শেষ নাকি ঘন্টায়? ঘন্টায় চাওয়া মানে কয় সেকেন্ড, 3600 সেকেন্ড। দিনে চাওয়া মানে কয় সেকেন্ড, 86,400 সেকেন্ড। বছরে চাওয়া মানে বছরের একটা হিসাব তোমার 10 ঘন্টা চাইতে পারে, তোমার সপ্তাহে চাইতে পারে, মাসে চাইতে পারে, তবু অত চাই না। ঠিক আছে, নর্মালি হয় ঘন্টায় বলে, নয় দিন, অথবা খুবই রেয়ার কেসে তোমার কি বলার নাম, এটা কিন্তু ব্যবস্থায় অর্থাৎ, অথবা রেয়ার কেসে বছর চাই এরকম।
তো এটা যেহেতু এখানে ঘন্টায় বলেছে, মানে আমরা এখানে কত লিখবো, আমরা এখানে লিখবো 3600, রাইট? এখন আমরা 3600 লিখি, 3600, আর এখানে হচ্ছে যে 3600 মাইনাস এক্স, আমরা এক্স কি জানি? তাহলে আমরা এক্স কি করবো, আমরা এক্স বের করবো ক্যালকুলেটরে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স এর মান 2. এটা মানে কি? এটা মানে হচ্ছে যে 1 ঘন্টায় আগে যেটুক দিত, এখন তার থেকে এইটা হচ্ছে যে তার কম দিবে, মানে এত সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে এত সময় কি, মেন উত্তর কিন্তু এটা না, মেন উত্তর হচ্ছে এত সময় হারাবে। ঠিক আছে, হারাবে ওটা নিয়ে। এটা হয়ে গেল আমাদের উত্তর। এখন চল, এখন আমরা 7 নম্বর প্রশ্নটা দেখে শেষ করে দিই। 7 নম্বর প্রশ্ন বলেছে কি বলেছে যে আমাদের এই ওয়ার্ডটাকে বিভিন্নভাবে এই লাইনটাকে মেনশন করতে পারে। আমরা একটু বোঝানোর জন্য এই সেন্টেন্স না, সেই সময়ের পার্থক্য। আমরা এখন কুয়াতে আছি, কুয়ার সময়ের পার্থক্য যেটা হলো, পার্থক্যটা কি? এটা হচ্ছে আমাদের পর্যায়কালটা চেঞ্জ হয়ে গেছে। আগে কত ছিল? আগে ছিল 2, বাট কুয়ার নিচে যাওয়ার কারণে আমাদের কি হয়েছে? 2.0011, রাইট? তো 2.0011 হয়ে গেছে। এটা আমাকে যদি মানে পার্থক্যকে অপরিবর্তিত মানে কোনো চেঞ্জ করছি না, আমি 2 সেকেন্ডই রাখতে চাচ্ছি, মাটির নিচে যেও 2 সেকেন্ড রাখতে চাচ্ছি, তাহলে কি ব্যবস্থা নিতে হবে? এটা হচ্ছে প্রশ্ন। এক্ষেত্রে এখন কি করতে হবে আমাকে? একটু এটা প্রশ্ন করার আগে আমরা একটু আবার জিনিসটা দেখি। আমাদের টি এর যেটা সূত্র আছে, এখানে কত কি দেখিনি আমি, টি এর সূত্র, হ্যাঁ তো এটা টি এর যে সূত্র, টি এর সূত্রে এল আছে আর জি আছে। আচ্ছা, জি কি মাটির নিচে কম না? অবশ্যই কম, এবং সেটাকে আমি কখনো চেঞ্জ করতে পারবো না। জি প্রাকৃতিক জিনিস, সেটা কখনো চেঞ্জ হয় না। তাহলে আমরা কি চেঞ্জ করতে পারবো? আমরা এল চেঞ্জ করতে পারবো। মনে করো জি কমলো, এটা বেড়ে গেল, কিন্তু আমরা যদি প্রশমন করতে চাই, আমরা যদি এলটাকেও বাড়িয়ে দিই, এল বেড়ে গেল, না সরি, এলটাকেও কমাই দিই, এলও কমলো জিও কমলো, দুইটা কমে, তখন আলটিমেটলি এদের যে কমার যে কাজটা হচ্ছে সেটা প্রশমন হয় কি, আমরা অপরিবর্তিত রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন চলেছে। তো আমরা এখানে লেখা শুরু করবো। আমাদের সূত্রটা কি ছিল? আমরা এখানে যদি দেখি যে সূত্রটার পার্থক্যটা দেখি, যে একটা হচ্ছে টি আর আরেকটা হচ্ছে টি, টি মাটির নিচে। টিতে কি হচ্ছে? টিতে মনে করো যে আমাদের তো অরিজিনাল সূত্র, সেটা হচ্ছে যে 2 পাই √L/G। ঠিক আছে, এই জিটা কি পৃথিবীর মানে হচ্ছে যে 9.8। আর টিডির ক্ষেত্রে সূত্র কি? 2 পাই তো সেম থাকবে। তাহলে আমরা কিভাবে করবো? আমরা এখানে মূলত একটা রেশিও করবো, রেশিওর মাধ্যমে। আমরা রেশিও যদি এখানে করতে যাই, তাহলে আমরা উপরে সাপোজ টিডি লিখলাম, নিচে সাপোজ টি লিখলাম, তাহলে যেটা পাবো √L প্রাইম বাই এল ইন্টু √G/E। ঠিক আছে, এইটা পাবো আমরা, তাই না? আচ্ছা, এখন আমরা সাপোজ স্কোয়ার করলাম, দুই দিকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে এখান থেকে তোমার এটা মিটে যাবে। এখন যেটা হলো, এখন আমরা জাস্ট সিম্পলি ভ্যালু গুলো করবো। এখানে কত? এখানে তুমি দুই ভাবে অ্যান্সারটা আনতে পারো, না দুই ভাবে দেখবো কিভাবে আনা যায়। দুই ভাবে অ্যান্সার করা গেছে, দুইটাই ঠিক। একটা হচ্ছে মানে এরপর আমরা জায়গাটাকে যাই উঠাবো। এখানে আমরা লাইক টিডি তো জানি 2.001223 না, 1 2 হোল স্কোয়ার বাই নিচে 2 স্কোয়ার ইকুয়াল টু এল প্রাইম জানি না, বাই এল ও জানি না, কারণ এল অব্দি পুরো বলেনি, বাট এটা তো জানি 9.8, আর এটা কত? এটা জানি 9.789 না, 789, 9.789, ঠিক আছে, আমরা এইটা জানি। এখানে আমরা এইটা অনুপাত পেলাম হিসাব। ঠিক আছে, অনুপাতটা দেখো, আমাদের কিন্তু প্রথমে এটা একেবারেই একে 1 এর সমান, বাট লাস্টে কিন্তু 1 এর সমান না, এই আর কি। এখন এরপরে আমরা যেটা করবো, এখন আমরা দুই ভাবে উত্তরটা লিখতে পারবো, আমরা দুই ভাবে দেখি। একটা হচ্ছে তোমার আমরা পার্সেন্টেজ দিয়ে করবো, আর একটা হচ্ছে আমরা ভ্যালু বের করে করবো। সাপোজ আগে পার্সেন্টেজটা বলছি। পার্সেন্টেজ দিয়ে কিভাবে করতে পারবো, আমাকে মনোযোগ দেবো। এল প্রাইম ইকুয়াল টু 0.99976 এল। এল প্রাইম কি? নতুন দৈর্ঘ্য, আর এল কি? আদি দৈর্ঘ্য। এটা হচ্ছে সেম। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা পার্সেন্টেজটা আসলে কিভাবে বের করবো, স্যার আমাদেরকে বলা লাগবে আমরা কতটুকু দৈর্ঘ্য কমাতে চাই। কারণ এখানে তো দৈর্ঘ্য কমাতে হবে। দেখো, অরিজিনালি এতটুকু ছিল, এর সাথে এত খানিক হচ্ছে এটা, তার মানে কি একই এক অংশ না, একের বেশি না, একের থেকে কম একটা ভ্যালু, তার মানে আলটিমেটলি এল প্রাইম যেটা হবে সেটা ওর থেকে একটা ছোট একটা ভ্যালু হবে। আর সেই ভ্যালুটা আমরা কিভাবে বের করবো, মানে কতটুকু কমাতে লাগবে সেটা আমাকে লিখতে হবে। অতএব দৈর্ঘ্য হ্রাস করতে হবে এখানে একটা লাইক ছোট ভাবে মনে রাখবে, এটা ঠিক আছে, একটা সাইড নোট। এটা কি হবে? বড়, ঠিক আছে, তাহলে বড় মাইনাস ছোট
ঠিক আছে, এবং নিচে হচ্ছে আদি, আদি, ঠিক আছে, এটা আদি এভাবে লেখ ইন্টু 100। আদি মানে কি, আগে যেটা ছিল সেটা বড়ও হতে পারে আবার ছোটটাও হতে পারে। ঠিক আছে, আমরা বড় মাইনাস ছোট কেন লিখলাম, আমি আদি মাইনাস পরেরটা কেন লিখলাম না, কেন জানো? কারণ এখানে আমরা হ্রাস ওয়ার্ডটা মেনশন করে দিয়েছি। হ্রাস ওয়ার্ডটা যদি মেনশন করি আমরা এখানে বড় মাইনাস ছোট করবো, বৃদ্ধি ওয়ার্ডটা মেনশন করলে বড় মাইনাস ছোট করবো। তবে দৈর্ঘ্য পরিবর্তন কত হবে, পরিবর্তন হ্রাস বা বৃদ্ধি ওয়ার্ড আমরা ওয়ার্ড মেনশন না করে যদি পরিবর্তন ওয়ার্ডটা মেনশন করি তাহলে সেক্ষেত্রে বড় ছোট মেনশন করলে ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে কিভাবে এখানে করতে হয় না, আদি মাইনাস পরে, ঠিক আছে, এইভাবে বলতে হতো। বাট আমরা অত ঝামেলা, যেমন আমরা আগেই বলে দেবো হ্রাস করবো নাকি বৃদ্ধি করবো, কিভাবে বুঝবো হ্রাস করবো নাকি বৃদ্ধি করবো, এই ভ্যালু দেখে আমরা বুঝে যাবো ইজিলি। তাহলে এখন আমরা সেটা বসানো শুরু করি, যে বড়টা কত, অবভিয়াসলি 1, ঠিক আছে, 1 ধরছি, তারপরে মাইনাস যেহেতু আমরা পার্সেন্টেজ করছি, সেহেতু আমরা 1 ধরছি। আমরা কি 2 ধরতে পারবো? পারবো, কিন্তু কেন ধরতে পারবো, দরকার নেই, বা অন্য কোনো ভ্যালু, অরিজিনাল ভ্যালু এখানে ধরার দরকার নেই। এক্ষেত্রে অরিজিনাল ভ্যালু ধরার কোনো দরকার নেই। আমরা এক্ষেত্রে এইভাবে করবো, কিভাবে, আমরা 1 কত বিয়োগ করবো, যেটা আমাদের ওইটা এই হ্রাস বৃদ্ধির অঙ্কে না মানুষ নিচে কত, আদি, আদি কত ছিল 1, এলটা 1, তাহলে এবার ঠিক আছে 100। আমাদের এখন ক্যালকুলেটরে যে অ্যান্সারটা দিবে সেটা হচ্ছে আমাদের যে 1 থেকে এটা বিয়োগ করি, ছোট একটা ভ্যালু, যদিও সমস্যা নাই, হতেই পারে ছোট, 2.338 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3%। এত পার্সেন্ট কি করতে হবে, কমাতে হবে। এটা হচ্ছে আমাদের একভাবে উত্তর করলে একরকম, আরেক ভাবে উত্তর করা যায়, কিভাবে উত্তর করা যায় তাও দেখবো। এখন আমরা দেখবো অরিজিনাল ভ্যালু কিভাবে বের করা যায়, ভালোভাবে মনোযোগ দেবো এটা। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা মুখস্থ করা লাগবে মাঝে মাঝে, বাট নট ইম্পর্টেন্ট। ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। আমরা এখন সাপোজ পৃথিবীতে আছে, সেখানে দোলকের হিসাবে কি হবে, এখানে সময় কত, তার পর্যায়কাল 2, 2 পাই থেকে গেল রুট ওভার এল জানি না, এবং জি এর মান পৃথিবীতে জানি 9.8। তার মানে পৃথিবীতে যদি সেকেন্ড দোলক হয় তাহলে তার যেটা দৈর্ঘ্য হবে, পৃথিবীর সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত সেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে যে 0.9929 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে তার দৈর্ঘ্য। আমরা এটা ইউজ করে করতে কিভাবে করবো, আমরা এটা তো লিখলাম, এভাবে লিখে আমরা বললাম যে পৃথিবীতে তার দৈর্ঘ্য হয় এতখানি। দেন এখন যেটা করবো, যে আমরা এই সেন্টেন্সটা হিসাব করে যেটা পেয়েছি সেটাকে সাপোজ আমরা আবার এখানে লিখবো, লেখার পর আমরা জাস্ট এই ভ্যালুটার সাথে এটা গুণ করে দেবো। গুণ করলে যেটা আসবে, দেখো যে আমরা এল প্রাইম যেটা পাবো, যদি এই ভ্যালুটার সাথে এই এটা এই ভ্যালুটা গুণ করি তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে, ধরো যে 0.966 আমরা পাচ্ছি 0.98 মিটার। এত করতে হবে, অথবা কতটুকু কমাতে হবে সেটা যদি প্রশ্ন করে তাহলে 0.0001 মিটার কমাতে হবে, এটা হিসেবে উত্তর। ঠিক আছে, কিভাবে কমাতে হবে বলতে আমি কি বুঝলাম, আমি আবার দেখাচ্ছি। এই দুইটাই উত্তর, তার মানে তুমি তিন ভাবে না, একসাথে দুই হবে। ঠিক আছে, আইদার এটা না এটা। এটা কিভাবে পেলাম, এটা হচ্ছে যে আদি এটা ছিল, এটা নতুন পেলাম, এটা আর এটা যদি আমরা বিয়োগ করি সেই বিয়োগ ফলটা এটা, এবং সেটা হয়ে যাবে আমাদের উত্তর। তো আই এটা বুঝেছো। এখন আমরা আরেকটা ম্যাথ দেখি, এটা হচ্ছে আমাদের পরবর্তী এই কোশ্চেন হচ্ছে যে সরল দোলক দেওয়া আছে, এই সরল দোলকটা এ থেকে সাপোজ বি এর দিকে গেছে, ঠিক আছে, এবং সেখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো তারপরে যেটা বলেছে যে বি বিন্দুতে দোলকটির গতিশক্তি বের করো, বি বিন্দুতে দোলকটির গতিশক্তি বের করো। এখানে কিছু কিছু জিনিস জানতে হবে। এ কি, এ হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এ সর্বোচ্চ বিন্দু, বা সেটাকে তুমি ইয়া বলতে পারো বিস্তার বিন্দু বা সর্বোচ্চ বিন্দু। এখানে ভর কি আমার বলে দিয়েছে, ভর হচ্ছে যে কত, এটা হচ্ছে এম, দৈর্ঘ্য বলে দিয়েছে সুতরাং এল, ঠিক আছে, এল গেল। আর কি কি বলে দিয়েছে, এখানে কিছু কিছু দুইটা সেটা দিয়েছে, একটা 30 ডিগ্রি এ বিন্দুতে, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে এখানে মনোযোগ দিয়ে লক্ষ্য করো যে এখানে এ বিন্দু পর্যন্ত টেনে এনে ছেড়ে দেওয়া হবে। আমরা যখন ইয়া করছিলাম স্প্রিং করছিলাম তখন মনে আছে না,
যে স্প্রিং এ আমাদের টানার পর কি বলার নাম, যে যতটুক টানছি সেটা আমাদের বিস্তার হয়ে যেত, তাই না? এক্ষেত্রে যেখানে টানলাম, যেখানে হিসাব শুরু করলাম, যেখানে ছেড়ে দিলাম, সেটা আমাদের সর্বোচ্চ, কিন্তু এক্ষেত্রে 30 ডিগ্রি, মানে এই এতটুকু, ঠিক আছে, এতটুকু। এবার যেটা আমাদের প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বি বিন্দুতে দোলকটির গতিশক্তি বের করো। ঠিক আছে, এটার জন্য আমরা একটা থেকে একটা সূত্র শিখবো, সেই সূত্র উপর আমরা এটা গণনা করব। আমরা যখন এই দোলক, এটা ছিল আমাদের ওই ছবির একটা পার্ট, ছবিটা তো এত বড় ছিল, আমরা একটা পার্ট দেখছি, এটা হচ্ছে আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে একটা দোলকটি, এন্ড দোলকের এইটা হচ্ছে তার সূত্র, এই সূত্র তার স্থিতিশক্তি সূত্র, মনোযোগ দিলা করতো। আমরা যখন গ্রাফ আঁকছিলাম তখন আমরা এই পার্টটা দেখেছিলাম, গ্রাফ আঁকার সময় এইরকম একটা গ্রাফ ছিল, এরকম একটা গ্রাফ ছিল, তাই না? সেখানে তার মধ্যে যেটা বিভব শক্তির গ্রাফ ছিল সেটা ছিল হাফ কে এক্স ছিল, সেটা ছিল, সেটা জানা আছে। এবং সেটার সমান হচ্ছে এটা, এটা আমাদের আরেকটা মুখস্থ করা জিনিস, এটা হচ্ছে কোনো একটা সরল দোলকের কোনো একটা জায়গায় তার বিভব শক্তি। এখন একটা সরল দোলকের এই জায়গাতে থাকুক, এই জায়গাতে থাকুক কি এই জায়গাতে থাকুক কি এই যে কোনো জায়গাতে থাকুক, তার বিভব শক্তির সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমরা এখানে জানি যে, এটা তো জানি যে আমরা লাইক একটা পার্টিকুলার বিন্দু, এদিকে টি হয়, এদিকে এমজি কস থিটা, সেটা নাকচ করে আমরা এমজি কস থিটা করতে পেলাম, আমরা তার ওজনের ভেক্টর অংশ থেকে পেলাম। আর এদিকে এমজি সাইন থিটা, আর এমজি সাইন থিটার কাজ কি, তাকে বেগ বা তাকে ত্বরণ দিয়ে তাকে সুইং করতে, এদিক ওদিক সুইং করতে সাহায্য করে। এখান থেকে এই যে সূত্রটা ছিল, আমরা এই সূত্রটা থেকে আমরা এখানে অ্যাপ্লাই করি। মনে করি এটা একটা সরল হলো, এটা তার সেন্টার পয়েন্ট, এটা তার সর্বোচ্চ পয়েন্ট, সর্বোচ্চ পয়েন্ট, অর্থাৎ যেখানে তাকে নিয়ে যাওয়া হলো এবং টেনে ছেড়ে দেওয়া হলো, অথবা যেখানটা তার সর্বোচ্চ সে উঠতে পারছে সুইং করার সময়, ঠিক আছে, সেটা হচ্ছে তার সর্বোচ্চ পয়েন্ট। এবং এটা কি, এটা মিডলে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট, আমরা জানি না, কিন্তু একটা থিটা টু এটা জানা আছে যে সে এই সেন্টারের সাথে এত কোণে আরেকটা পজিশন আছে। সর্বোচ্চ পজিশনে কি তুমি আমাকে বলতে পারবা ই কত, গতিশক্তি আছে কিনা? না, গতিশক্তি নেই। সর্বোচ্চ ইয়াতি বেগ নেই, গতিশক্তি নেই, সর্বোচ্চ ইয়াতি ত্বরণ সর্বোচ্চ, সরণ সর্বোচ্চ, এবং গতিশক্তি সর্বনিম্ন, বিভব শক্তি সর্বোচ্চ। মনে আছে আমরা একটু লম্বা চার্ট দেখেছিলাম, সেখানে এক এক করে প্রত্যেকটা ক্যাটাগরি লেখা ছিল, মেবি ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, ঠিক আছে। তো সেখানে লেখা ছিল যে সেই সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি নেই। বাট এই বিন্দুতে কি গতিশক্তি আছে? এই বিন্দুতে উত্তর হচ্ছে হ্যাঁ। এই বিন্দুতে এখানে এই জায়গাটাতে আরেকটা এইখানে আরেকটা হচ্ছে যে ইপি যেটা গতিশক্তি, সেটা সর্বোচ্চ ম্যাক্স ম্যাক্স, ঠিক আছে। আর এখানে কি কে আছে পরেরটাতে? অবশ্যই এখানে ইও আছে, ইকেও আছে, দুটাই আছে। কিছু ইপি, কিছু বিভব শক্তি এখানে আসার সময় গতিশক্তিতে রূপান্তরে বিভব শক্তির গতিশক্তি হয়, এবং তাদের যোগফল সবসময় সমান থাকে। করেছিলাম এইটা আর এইটা, উপরে দাগ কি ছিল? টোটাল শক্তি না, যোগফল না, সেটা কি সরলরেখা বরাবর যাচ্ছিল না? সরলরেখা বরাবর যাওয়া মানে কি, মানে হচ্ছে সর্বদা সমান থাকে। এটা থেকে আমরা বলতে পারি যে আদি শক্তির শেষ শক্তি সমান। ই আই ইকুয়াল টু ই জে, আই মানে আগে, যে বলতে পরেরটা, বুঝেছি। এক্ষেত্রে ই আই এর সাপোজ ইপিআই আদি বিভব শক্তি প্লাস ই কে আই আদি গতি শক্তি ইকুয়াল টু, আমরা লিখতে পারবো যে ইপি যে পরবর্তী যেটা বিভব শক্তি প্লাস ইপি কে। এখানে মনোযোগ দিতে হবে, আমরা একটা সূত্র আমাদের জানতে হবে, সেটা ইঞ্জিনিয়ারিং এ ডাইরেক্ট লিখতে পারবো, বাট এইচএসসি তে সেটা ডাইরেক্ট লেখা উচিত না। এইচএসসি তে এভাবে করবো, আমি এখন যেভাবে করছি সেভাবে। এরপরে সেন্টেন্সে লিখলাম, যোগ দিলাম এম এল ওয়ান মাইনাস কস থেকে লিখলাম এটা দেখাচ্ছি, এই সূত্রটা থেকে এই সূত্র, এই সূত্র জাস্ট এটাটা কি, সে সেন্টারের সাথে যত কোণ করবে সেটা হচ্ছে। চলো আমরা এখন সেটা আরো সামনে, তার গতিশক্তি কত? 0। আমরা হিসাব করলাম বলতে আমরা এখানে দেখলাম যে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি 0 হয়, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে তার ইপি ম্যাক্স। এবার তারপরে চেষ্টা করবো আমি, এবার আমরা ওই দিকে দেখবো, ওই দিকের ইপি কত হবে? অবশ্যই আমরা জানি তো, ইপি সূত্র আমি জানি, ইকে সূত্র আমরা ওভাবে যাই না, যদিও কোনো না কোনো ভাবে আনা যায়, ওটা আনা, তবে ওটা লাগবে আমার। এল ওয়ান মাইনাস কস এটা 2, ভালো কথা। এবং তার সাথে কি যোগ হয়ে আছে? ইপি কে যোগ হয়ে আছে, যেটা আমরা জানি না, ইপি কে না, ই কে যে, মানে পরবর্তী যেটা যেটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে সেটা আমরা জানি, ঠিক আছে। সেটাকে জাস্ট আমরা ই কে দিয়ে প্রকাশ করছি এই ক্ষেত্রে, ঠিক আছে। এখন এরপরে সেন্টেন্সে যদি আমরা এবার উপর একটু তোলপাট করি, তাহলে এরপরে সেন্টেন্স কি পাবো না, পরীক্ষা হলে এরপরে সেন্টেন্স ডাইরেক্ট লিখবা, কে ইকুয়াল টু, মনোযোগ দিয়ে লক্ষ্য করবা, এম ই এল ইন্টু কস এটা 2 মাইনাস থিটা 1, মানে থিটা 1 না, এটা হচ্ছে আমাদের সূত্র। কিসের সূত্র কেউ যদি প্রশ্ন করে, এইটা হচ্ছে
যদি কোনো সরল দোলকে দোলকটি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যায়, তাহলে তার যে পরিমাণ বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত। তার পরবর্তী যে বিন্দু আছে সেটা সেন্টারের সাথে কত থিটা তৈরি করছে, ঠিক আছে, এবং এইটা হচ্ছে থিটা, এবং আগে যে যত ছিল সেটা। আমরা এখন যদি এই ভ্যালু গুলাই এইখানে বসানো শুরু করি, তাহলে আমরা কি কি পাবো এক এক করে এটা হচ্ছে আমরা ই কে বের করতে বলেছে, জানি না এমজি কত এম দেওয়া ছিল ওখানে হচ্ছে যে 0.02 কেজি, 0.02 জি 1 মিটার বলে দিয়েছিল। কস ওখানে কত ছিল, 30 ডিগ্রি থেকে 15 ডিগ্রিতে আসছিল, 30 ডিগ্রিতে ছিল আগে, 15 ডিগ্রিতে চলে আসছিল, তো 30 থেকে 15তে এসেছে। আচ্ছা, কস থার্ড তার মানে পরে যেটা, ঠিক আছে, এক কথায় যে পরে যেটা মানে যেটা ছোট ধরতে পারো, ছোট ধরো ভুল হলো, পরে যেটা হচ্ছে মাইনাস কস। এখন যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি আমরা সুন্দর একটা মান পেয়ে নেব, হচ্ছে 0.02 লিখে দিলাম প্রায়, ঠিক আছে, এত জুল। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। তো আই গেস বুঝেছো, ইজি জিনিস, একটা জাস্ট নতুন সূত্র জানা হলো, এটা একটা সূত্র যে এবং আমাদের জিজ্ঞেস করো কিভাবে পাবো আমরা এই গতিশক্তি পাবো কোন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু। আরেকটা প্রশ্ন আমাদের দেখা যাক, এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে আমাদের কি বলেছে, একটা তরঙ্গ দিয়ে দিয়েছে, ঠিক আছে, এভাবে দিয়ে দিয়েছে, তারপর আমাদের উপরে একটা তথ্য দিয়েছে, তারপর আমাদের গড় দুইটা প্রশ্ন। এখন যেটা কথা যে অনেকে করবে কি এরকম ভাবে এই চিত্রগুলো দেখতে যায়, মানে এভাবে দাগ দিতে যায়, ভুল করবে, মানে চিত্রের দিকে কোনো লক্ষ্য দেওয়ার কোনো কিছুই নেই। আমাদের কাজ যেটুক তথ্য দিয়েছে সেইটুক, এগুলো চিত্র দিয়ে মাথায় ঘামাতে গেলে সমস্যা করে দিতে পারো, কারণ চিত্রের উপর এই ক্ষেত্রে বিশেষ না হতে পারে, তবে তথ্য ঠিক থাকবে। ওজন দিয়ে দিয়েছে, আমরা ওজনটা লিখবো, ওজন কত, এম ইকুয়াল টু, ওজন হচ্ছে এম কত, এম হচ্ছে যে 0.2 কেজি, ঠিক আছে, 0.2 কেজি। এবার সাম্য অবস্থান থেকে এত মিটার দূরে এ অবস্থান এবং এত মিটার দূরে বি অবস্থান, মানে দুইটা অবস্থান রয়েছে। এটাকে সাপোজ আমরা x1 দূরত্ব বললাম, এটাকে সাপোজ আমরা x2 দূরত্ব বললাম। এবার আমাদের যেটা গ নাম্বারে বলেছে, এ এবং বি বিন্দুতে দুইটা বেগ দিয়ে দিয়েছে, এ বিন্দুতে বেগ কত 20, বি বিন্দুতে বেগ কত 15, ঠিক আছে, এ বিন্দুতে দূরত্ব কত 6, বি বিন্দুতে দূরত্ব কত 8। এবার আমরা একটু সূত্র দেখি, আমরা একটু সূত্র জানি নাকি জানি, অবশ্যই জানি আমরা, যদি দেখতে যাই এটা ছিল আমাদের সেই সূত্রটা, এটা অথবা এটা দুইটার মধ্যে যে কোনো একটা দেখো, আমরা এটা দেখো, কেন এটা দেখো, আমাদের কি একটা জিনিস বলে দিয়েছে, হ্যাঁ, আরেকটা জিনিস বলেছে কি, দূরত্ব, দূরত্ব পাঠটা বলে দেওয়া আছে, আচ্ছা, ওমেগা বলে দেওয়া আছে না, তবুও আমরা এটা করতে পারবো, কেন সেটা বলছি। আমাদের প্রশ্নে কি চেয়েছে, প্রশ্ন হচ্ছে তাহলে ত্রুটি ও বিয়োগনীতি সমস্যা নেই, যা বলেছে তাতেই পারবে, ঠিক আছে। এইটা আমরা কেন ইউজ করবো, এটা থেকে আমরা বেসিক্যালি বেগ বের করতে পারবো, ভাষায় বেগ বের করবো। বেগটা কিভাবে বের করবো, চলো আমরা সেই সূত্রটা লিখি। এ বিন্দুতে সেই সূত্রটা কি হবে, বি এ যদি লিখি ওমেগা রুট এ মাইনাস ওয়াই, তাই না, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা এখানে কার কার মান জানি, এইটার মান জানি, এটা 9 নাম্বারে বলে দিয়েছে, তো 20 আর 15, এইটার মান জানি, এটা উদ্দীপক বলে দাও। বি এর ক্ষেত্রে কি হবে, এখানে আমার ভি এর মান বলে দিয়েছে, ভি এর কত, এ বিন্দুতে 20, এ বিন্দুতে 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে, আমরা সাপোজ এটাকে মিটার পার সেকেন্ডে বললাম, তাহলে 20 এর আগে একটা দশমিক চলে আসলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু, ওমেগার মান জানি না, রুট ওভার এ, এটার মানও জানি না, তবে ওয়াই এর মান কি জানি, হ্যাঁ, আমাদের এখানে বলে দিয়েছে যে এ তে দূরত্ব 6 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমরা আবার ধরে নাও মিটারে প্রকাশ করি, 0.06, তাই না, 0.06, এটা হচ্ছে আমাদের মিটার। ভিবি যদি করতে যাই আমরা, ভিবি এর ক্ষেত্রে কি হবে, ভিবি তে সেম জিনিস, ওমেগা, এটা ওয়াই, সাপোজ ওয়াই না লেখা এটাকে এক্স লিখে আমরা, কারণ ওখানে এক্স দেখেছো, x1, ঠিক আছে। আর ভিবি এর ক্ষেত্রে এ আর ওমেগা তো চেঞ্জ হবে না, তাই না, এ হচ্ছে বিস্তার, তার সর্বোচ্চ যেটা পসিবল। তাকে যদি বাইরে থেকে শক্তি না দেয়, সে নিচে থেকে কোনো এ আর ডাব্লিউ দুটো চেঞ্জ করতে পারবে না, স্বাভাবিক। কিছু কোনো চেঞ্জ হলে তখন এ আর ডাব্লিউর মাঝে চেঞ্জ আসে আর কি। তাহলে এখানে x2 এর মান কত বলেছে দেখাচ্ছে, তোমার তার আগে এখানে এক বলেছে যে 15 সেন্টিমিটার স্কোয়ার, মানে 0.15, এখানে ওমেগা, এখানে রুট ওভার এ জানি না আমরা, এ স্কোয়ার মাইনাস, এবার 0.06 মানে 0.08 ছিল, তো 0.03। আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে মাঝে রেশিও করতে পারি, যেমন আমরা এদের মাঝে একটা ভগ্নাংশ চিহ্ন দিতে পারি। যদি আমরা এভাবে একটা ভগ্নাংশ চিহ্ন দিই, তারপরে সেন্টেন্সে আমরা কি লিখবো, একটু
এই বাম পক্ষে ডান পক্ষে দুদিকে আমি ভগ্নাংশ নেব। কি হবে? বাম পক্ষে যদি আমরা ভগ্নাংশ করি 0.20 বাই 0.15 মানে কি 0.20 বাই 0.15 মানে হচ্ছে 4/3। এটা হচ্ছে 4/3। ডান পক্ষে ওমেগা ওমেগা কাটবে। আচ্ছা কে কে বাঁচবে? তাহলে আমি এদিকে সাপোজ স্কোয়ার করে দিলাম, অলরেডি স্কোয়ার করলাম, তাহলে এখানে কি থাকবে যে a স্কোয়ার মাইনাস এখানে স্কোয়ার চিহ্ন, স্কোয়ার চিহ্ন a স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার মানে কত? মানে হচ্ছে যে 3 পয়েন্ট, আচ্ছা ওটা না লিখে 0.06 লিখবে, ওইটা ক্যালকুলেটর করবে। 0.06 স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 0.08 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কথা। এটা করে আমাদের বাকি যা হিসাব থাকবে একটু বাকি, সেটা আমরা করে নিতে পারবো। আমরা এরপর যদি ক্যালকুলেটরকে এটা দিই, ক্যালকুলেটর আমাদের সুন্দরভাবে a এর মান বলে দেবে। ক্যালকুলেটর থেকে আমরা a এর মান পেলাম 0.1 মিটার, মানে হচ্ছে যে 10 সেন্টিমিটার। বিস্তারের সঙ্গে আমাদের কি লাগবে? আমাদের প্রশ্ন তো বিস্তার ছিল, প্রশ্ন কি আরেকবার দেখি। প্রশ্নে আমাদের চেয়েছে যে এ থেকে বি তে যদি হয় ও থেকে কিউ, ও কিউ মানে কি ও থেকে কিউ, এটা কয়টা পর্যায়ে? একটা পর্যায়ে, মানে একটা পর্যায়ে যেতে কতটুক সময় লাগছে এটা চাই বেসিক্যালি। তার মানে আমাদের বেসিক্যালি যদি টি এর মান বের করতে পারি তাহলে আমাদের উত্তর হয়ে গেল। যদি বলতো ও থেকে আর এ যেতে কতক্ষণ, তাহলে একটা পুরো পর্যায়ে এবং আর একটা পর্যায়ে রাখতে, মানে ওই টি যেটা পাবো পর্যায়কাল তার 1.5 গুণ হতো। ঠিক আছে, জাস্ট 1 টি সেটা বের করতে বলেছে। আচ্ছা কিভাবে বের করবো? আচ্ছা আমরা কি আরেকটা সূত্র জানি না? অবশ্যই জানি। সর্বোচ্চ বেগ কত হবে? ভি ম্যাক্স ডাব্লু আর এ, এটাই তো সর্বোচ্চ বেগ হবে, রাইট? ও না না, ওটা আমাদের কোনো দরকার পড়বে না, আমরা এটা থেকে আবার করবো। এবার দেখো এই জায়গাটা মনোযোগ দাও। আমরা যেটা করবো যে এই যে সূত্রটা লিখেছিলাম এই দুটো আমাদের যে কোনো একটা তোমরা চুজ করো, একটা কোনটা, আমি বিটা দিচ্ছি, যে কোনো একটা তুমি একটা ধরো লিখে কাম। আচ্ছা সেটাকে তুমি আবার লিখো, কপি করে আমরা এখানে আবার লিখছি। ঠিক আছে, গিয়ে যেটা করবো যে এবার আমরা একটু ভ্যালু গুলো বসানো শুরু করবো। আমরা কি ভিবি জানি? অবশ্যই জানি। উদ্দীপকে বলে দিয়েছে 15 সেন্টিমিটার স্কোয়ার মানে 0.15 মিটার স্কোয়ার। ঠিক আছে, 0.15 মিটার স্কোয়ার বলে দেওয়ার পরে আমরা কি ওমেগা জানি? উত্তর হচ্ছে না। তবে আমরা আর কি কি জানি? আমরা এ এর মান জানি। এ এর মান কি 0.01 স্কোয়ার, এক্স এর মান কত? এক্স এর মান 0.08 হওয়ার কথা, 0.08 স্কোয়ার, 0.08 স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যদি ক্যালকুলেটরকে দিই, ক্যালকুলেটর আমাদের সুন্দরভাবে একটা ভ্যালু বের করে দিতে পারবে, সেটা হচ্ছে 0.15 বাই রুট ওভার 0.1 স্কোয়ার মাইনাস 0.08 স্কোয়ার। তাহলে আমাদের একটা ওমেগার মান চলে এলো, সেই ওমেগা 0.5 এককে রেড পার সেকেন্ড। শেষ, আমাদের হিসাব শেষ। কেন শেষ? কারণ আমরা ওমেগার পরে সূত্র লিখতে হবে। ওমেগার সূত্র কি? 2π/t। 2π/t মানে কি? t ইকুয়াল টু 2π বাই ওমেগা। ঠিক আছে, ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে এক্ষেত্রে যে 2.5 আমরা হিসাব করে পেলাম, 2.5 হলো। তারপরে আমরা সেন্টেন্সে টি এর মান বসিয়ে দিতে পারবো যে 2π/2.5 ক্যালকুলেট করে আমরা পেয়ে গেছি 2.513 সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, আমাদের আরেকটা ম্যাচ শেষ। এবার আমরা একটু ঘ নাম্বারটা তারপর দেখতে যাই। ঘ নাম্বারটা কি? স্থিতিশক্তি কণা বিস্তার থেকে চাপ সূত্র এত এত সরণের জন্য স্থিতিশক্তি এবং গতিশক্তি সমান হবে কিনা? স্বাভাবিকভাবে গতিশক্তি মানে সমান হবে না, আলাদাই তো হবে। তো আমরা হিসাব করে দেখবো, আমরা সূত্র ইউজ করবো। কি সূত্র ছিল? আমরা যদি দেখি যে গতকালকে মানে গতকাল না, আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম কিছু সূত্র, আমরা এই সূত্রগুলো শিখেছিলাম। এটা থেকে যদি দেখা যায় এখানে স্থিতিশক্তির একটা সূত্র আছে, গতিশক্তির একটা সূত্র আছে এবং টোটাল শক্তির একটা সূত্র আছে। ঠিক আছে, আমরা এখন সেটা ইউজ করবো যে উদ্দীপকে যেসব তথ্য আছে এই তথ্যের উপর ভিত্তি করে 6 সেন্টিমিটার মানে কোথায়? এ অবস্থান, এখানে তো বলে দিয়েছে যে এ অবস্থান মানে 6 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে এ। আর 8 সেন্টিমিটার মানে বি অবস্থান। বলছে এ আর বি অবস্থানে গতিশক্তি আর স্থিতিশক্তি সমান হবে কিনা, মানে বেসিক্যালি আমাদেরকে ওগুলো বের করে দেখাতে হবে যে তারা সমান কি সমান হবে। আচ্ছা আমরা এই অবস্থানে একবার করবো, তারপর বি অবস্থানে, এখানে একটা মিডলে একটা দাগ দিয়ে এই অবস্থানে এক দিয়ে করি, বি অবস্থানে আরেক দিতাম। এই অবস্থানে এদিকে করি এতে, মানে হচ্ছে যে ব্র্যাকেটে হচ্ছে যে 6 সেন্টিমিটার। ঠিক আছে, 6 সেন্টিমিটারে যখন আমরা করছি তখন আমরা কি পাচ্ছি? আমরা সূত্র কি? যে বিভব শক্তির সূত্র হচ্ছে যে ই ইকুয়াল টু হাফ কে এক্স, হাফ কে এক্স স্কোয়ার। বাট আমাদের কি কে এর কোনো মান দেওয়া আছে না, তবে আমরা কি কে বের করতে পারবো? হ্যাঁ, এখানে আমাদের আরেকটা সূত্র লেখা আছে, কে এর মান কত? কে হচ্ছে ওমেগা স্কোয়ার এম। ওমেগা স্কোয়ার এম আছে, হ্যাঁ। এম কি উদ্দীপকে দেওয়া আছে? হ্যাঁ 200 গ্রাম। আর ওমেগা কি উদ্দীপকে দেওয়া আছে? না। তবে ওমেগা কি আমরা পারবো? হ্যাঁ, কারণ আমরা গ নাম্বারে ওমেগা বের করলাম, কত পেয়েছিলাম? 2.5। ঠিক আছে, আমরা সেটাই এখন লিখবো। তার মানে হাফ কে এর জায়গায় কি লিখবো? যে ওমেগা স্কোয়ার এম আর এক্স স্কোয়ার তো থাকছে। আচ্ছা এই অবস্থানে হাফ থাকলো, ওমেগার মান কত? 2.5 ইন্টু এম কত? 0.2 ইন্টু এক্স কত? এক্স হচ্ছে 0.06 কিন্তু মিটারে করতে হবে, কারণ শক্তি একক জুলে আসে এবং সেটা মিটারে করা লাগে। 0.06 স্কোয়ার। এখন আমরা যদি ক্যালকুলেটারে দিই, ক্যালকুলেটার আমাকে সুন্দরভাবে হিসাব করে দিবে। ইপি ইকুয়াল টু যেটা হবে 2.25। ঠিক আছে, এখন চলো এটা একটা উত্তর হলো আমাদের, তাই এটা একটা একক বক্স ছিল। আচ্ছা এবার আমরা সাপোজ ইকে বলছে, ইকে বের করা যাক। ইকে কত? ইকে যেটা হবে, ইকে সূত্র হচ্ছে যে
হাফ এ এ স্কোয়ার না এম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মোস্ট প্রবলেম দেখছি এখন হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, আমরা একই ভাবে পুরোটা লিখবো যে হাফ তো হাফ থাকলো, কে এর বদলে কি লিখবো ওমেগা স্কোয়ার এম, ওমেগা স্কোয়ার এম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে হাফ কত, হাফ হাফ, ওমেগা কত 2.5 হোল স্কোয়ার, এম কত 200 গ্রাম মানে 0.02 না 0.2, তারপরে এ কত, এ হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমরা এ পেয়েছিলাম এ হচ্ছে 10 সেন্টিমিটার মানে 0.01 মিটার, কত এক্স হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার মানে 0.06। আমরা যদি এবার ক্যালকুলেটারে সেটা দিই তাহলে আমরা ক্যালকুলেটারে পেয়ে যাবো 0.1 স্কোয়ার, আমরা ক্যালকুলেটারে দেখলাম যে এটার উত্তর হবে যে ইকে ইকুয়াল টু 4 ইন্টু 10⁻³ ঠিক আছে, আমাদের আরো একটা শেষ। এখন কি আমরা সেম ভাবে এই ঘরে এই বি পজিশন অর্থাৎ 8 সেন্টিমিটারের জন্য পাবো, অবশ্যই পাবো। এবং 8 সেন্টিমিটারে দেখবা মোস্ট প্রবাবলি এইটা পাবো হয়তো স্থিতিশক্তি হিসেবে, এইটা পাবো গতিশক্তি হিসেবে, ঠিক আছে, মানে এর অপোজিটটা পাবো। তো তাই বলে আবার ভুল করে অনেকে বলেও দিতে পারে যে রাত্রিতে যখন এক্সাম দেখছিলাম তখন অনেকে ভুল করে ওটা করে দিচ্ছিল যে ওই ভ্যালু সমান দেখে বলে দিচ্ছিল যে হ্যাঁ এটা ঠিক আছে, না এই সেক্ষেত্রে যখন আমরা 8 সেন্টিমিটার পাবো তখন এটা আমরা গতিশক্তিতে পাবো, এটা আমরা স্থিতিশক্তি, আমরা আলটিমেটলি দুটো স্থিতিশক্তি গতিশক্তি মিলে না আলাদা হয়, তো সেটা আমাদের উত্তর হবে। আমাদের ক্লাস কতক্ষণ হলো? অলরেডি আমাদের ক্লাস দেখা যাচ্ছে 40 মিনিট হয়ে গেছে, আর একটা হয়তো শুরু হচ্ছে, একটা জাস্ট ছোট একটা ম্যাথ করে। আচ্ছা, এখানে আমাদের লাইক এই তিনটা সিচুয়েশন দিয়েছে, তিনটা সিচুয়েশন যদি আমরা দেখি তাহলে আমরা আগে একটা এরকম একটা ম্যাথ করেছিলাম সেটার সাথে আমরা একটু তুলনা করে দেখবো। এই ম্যাথের ছবিটা আমি এনে দিচ্ছি। আগে এরকম একটা ম্যাথ করেছিলাম তখন এরকম ছিল, তো এখানে সাপোজ আমরা জাস্ট ডাটাটা চেঞ্জ, আমরা ডাটাগুলো একটু ছোট করে চেঞ্জ করে দেবো। আমার সরি, তো এখন আমরা যদি দেখি সেটা হচ্ছে যে এটা সাপোজ একটা স্প্রিং ছিল, সেই স্প্রিংটাকে টেনে একটু লম্বা করলাম এবং সেটা কত কেন মানে টেনে লম্বা করে না, সে নিজে নিজে লম্বা হলো কেন, কারণ তার কাছে আমি 150 গ্রামের একটা বস্তু রয়েছে মানে 1.5 কেজি, তাহলে সে 30 সেন্টিমিটার নিচে আসলো, এটা আসলো সেটা আমাদের সাম্য অবস্থা। দেন তাকে আমি একটু টানলাম, কতটুকু টানলাম, এটা হচ্ছে তোমার এই 10 সেন্টিমিটার টানলাম, 10 সেন্টিমিটার টানা মানে কি 10 সেন্টিমিটার হচ্ছে তার বিস্তার, তাই না, 10 সেন্টিমিটার হয়ে যাবে তার বিস্তার এ। এখন যেটা কথা যে আর কি, এটা কি, এটা হচ্ছে তার ভর এম, তাই না, এটা কি, এটা সাম্য অবস্থায় যাওয়ার আগে যেটাই এত ই লিখেছো ভালো কথা, ই লেখা আছে বা যার কোটা বড়। এখন এখন যেটা আমাদের প্রশ্ন করছে সেটা হচ্ছে আগে নর্মাল পর্যায়কাল বলছে, পর্যায়কাল এত পার্সেন্ট বৃদ্ধি করছে, নর্মাল পর্যায়কালটা বের করতে হবে, নর্মাল পর্যায়কালটাকে বের করি, নর্মাল পর্যায়কাল বের করার সূত্রটা কি ছিল, আমাদের প্রথমে স্প্রিং ধ্রুবক লাগবে, সেটা ইউজ করে আমরা একটা সূত্র করবো, আমাদের দুইটা সূত্র লাগবে এখানে, কি একটা হচ্ছে এ রাইট ইকুয়াল টু এমজি, এই বস্তুটা ঝুলার কারণে যতটুকু নিচে নেমেছে সেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম, এক্স ইকুয়াল টু এমজি। আরেকটা সূত্র লাগবে এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ওয়াই, এখানে আমি ওয়াই দিয়ে প্রকাশ করলাম, এক্স না দিয়ে ওয়াই লিখলাম, ঠিক আছে। এখন আমরা এই দুটাতে সূত্র দিয়ে শুরু করি। এখন চলো শুরু করা যাক। আমরা যদি এখানে শুরু করি প্রথমে এখানে এখানে আমাকে কে এর মান বের করা লাগবে, কে এর মান যদি বের করি তাহলে এখানে আমরা সূত্রটা আবার যদি লিখি কে ইকুয়াল টু এম জি বাই এক্স, এমজি কত, এখানে এমজি বলে দেওয়া আছে, এমজি 150 গ্রাম, আর জি এর মান তো জানা আছে, আর এক্স এর মান হচ্ছে যে 30 সেন্টিমিটার নিচে নেমেছে। তো আমরা যদি বসাই যে 1.15 ইন্টু 9.8 ইন্টু 0.3, ঠিক আছে, মানে ভাগ 0.3, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে 4.9, আমরা 4.9 পেলাম। আচ্ছা যাক, এরপরে আমরা একটা তো ভ্যালু পেলাম, এখন কি করবো, এখন হচ্ছে আমরা এই সূত্র ইউজ করে ওমেগা বের করবো। আমরা ওমেগাটা দেখি, এই সূত্রের কাছে ওয়াই কি, ওয়াই হচ্ছে আমরা পরবর্তী টুক টানলাম, অর্থাৎ এখানে আমরা কুটুক টেনেছি বলতে পারবো, আমরা এখানে 10 মিটার টেনেছি, আমরা এখন সেটা ইউজ করবো। আমরা এখন সেটা ইউজ করে আমরা ওমেগা বের করে ট্রাই করি তাহলে কেমন আসবে, এক্স হচ্ছে 4.9, ওমেগাটার মান কত আসছে, 7 আসছে, 7 এদিকে ঠিক করছি, দেখছি আবার, হ্যাঁ সবই ঠিক লাগছে, আমাদের ক্যালকুলেটারের টাইপ আশা করি ঠিক আছে। এখন আমাদের এটা লেখা হিসাব করা, এখন যেটা বলছিলাম পর্যায়কাল, আগের পর্যায়কালটা বের করি আমরা। আগের পর্যায়কাল কত ছিল, আগের পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, রাইট, এটা তোমরা জানি যে 2 পাই বাই ওমেগা। আচ্ছা 2 পাই কত, 2 পাই আছে আর নিচে ওমেগা, ওমেগার মান 7, সেটা থেকে আমরা বলতে পারবো যে 2 পাই বাই 7 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2/7 পাই, 2/7 পাই ভ্যালুটা যদি লিখি তাহলে 0.8976 সেকেন্ড, ঠিক আছে।
0.8976 সেকেন্ড আমরা লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন আমাকে যেটা বলেছে যে পর্যায়কাল কতটুকু বাড়ানো হয়েছে, পর্যায়কাল আমাদের 25% বৃদ্ধি করা হয়েছে। তাহলে 25% যদি আমরা বৃদ্ধি করি তাহলে নতুন পর্যায়কাল কি হবে, আমরা সেটা যদি লিখি যে নতুন পর্যায়কাল ই প্রাইম কত, সেটা হচ্ছে তার 25% বেশি, মানে কত, আগে ছিল যে টু তার থেকে 25% বেশি, মানে 1.25। আগে কত, আগে ছিল 1 তো অলওয়েজ থাকে সব, তার 0.25 বেশি, এটাকে বুঝে যে 25% বেশি। আচ্ছা, সেটা ছিল হচ্ছে আমাদের 0.89, এটার সাথে যদি আমরা 25 যুক্ত করি, 0.1 মানে ইন্টু 1.25 যদি গুণ করি, তাহলে আমরা যে ভ্যালু পাবো সেটা হচ্ছে যে নতুন যে একটা পর্যায়কাল পাবো সেটা সময় হচ্ছে যে 1.2 লিখে দিলাম, 1 to 2, এটা সেকেন্ড। এটা হচ্ছে আমাদের নতুন পর্যায়কাল, নতুন আর একটা স্টেপ পেলাম। এখন তারপরে কি করবো, এটা একটা ছোট করে দাঁড়াই। ঠিক আছে, এখন আমাদের যেটা প্রশ্ন চাইছে সেটা যদি আমরা আরেকবার দেখতে চাই, প্রশ্ন বলছে যে স্প্রিংটির প্রসারণের কি পরিবর্তন হবে। ঠিক আছে, প্রসারণের কি পরিবর্তন হবে মানে কি, প্রসারণটা কি, এইটা প্রসারণ না, এটা 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 তো প্রসারণ, তার মানে এটা আমাকে চেঞ্জ হওয়া লাগবে, যে করে হোক চেঞ্জ হওয়া লাগবে। এটা কখন চেঞ্জ হবে, দুই ভাবে চেঞ্জ হতে পারে, হয় কে এর মান চেঞ্জ হবে অথবা এম এর মান চেঞ্জ হবে। আমরা তো এম চেঞ্জ করবো না, আমরা ভর চেঞ্জ করতে পারবো না, ভর কনস্ট্যান্ট, কারণ আমাদের কে চেঞ্জ করতে হবে। এখন কে কিভাবে চেঞ্জ করবো, কে চেঞ্জ করে এক্স একটা চেঞ্জ হবে, সেটা কতটুকু চেঞ্জ হবে সেটা আমাকে জানা লাগবে। কে কিভাবে চেঞ্জ করা যায়, আমরা যদি এই ওমেগা চেঞ্জ করি তাহলে কে চেঞ্জ হবে, কে যদি চেঞ্জ করি তাহলে এক্স চেঞ্জ হবে। বুঝতে পারছো কিভাবে রিলেশন, চলো আমরা এখন সেটা করা যায়। আচ্ছা, এটা যদি আমরা নতুন পর্যায়ে পাই, নতুন ওমেগা কি, ওমেগাও চেঞ্জ হবে। আচ্ছা, ওমেগা প্রাইম যদি লিখি, ওমেগা প্রাইম ইকুয়াল টু 2π/t প্রাইম, 2π/t প্রাইম যদি আমরা করি 2π/t প্রাইম, তাহলে আমাদের নতুন ওমেগা হবে 5.6, আগে 7 রেড পার সেকেন্ড ছিল, এখন 5.6 রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, ওমেগা চেঞ্জ হবে, কে চেঞ্জ হবে, উত্তর হচ্ছে অবশ্যই কেন, কারণ কে এর আমাদের সূত্র আছে, কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ওয়াই। আচ্ছা, ওয়াই চেঞ্জ হবে না, ওয়াই কারণ 10 সেন্টিমিটার, আমি টেনছি 10 সেন্টিমিটার, সেটা তো আমি চেঞ্জ করছি না। তাহলে আমি যদি এখানে বসে যে 5.6 স্কোয়ার ইন্টু 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, তাহলে আমরা আলটিমেটলি যে কে পাবো এটা হবে যে 5.6 স্কোয়ার ইন্টু 0.1, তাহলে এটা হলে হবে যে 3.136 একক কি নিউটন পার মিটার। ঠিক আছে, এটা গেল আমাদের। এখন এখন যেটা কথা যে এটা শেষ করার পর আমাকে কে নতুন পেয়েছি, উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে এখন আমাদের এই সূত্রে একটা কে চেঞ্জ হয়, এটা যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের এক্স চেঞ্জ হতেই হবে, দুটো চেঞ্জ হয়ে আলটিমেটলি এম জিটা সেম থাকে। আমরা এখন সেটাই অ্যাপ্লাই করবো। আমরা যদি এখন অ্যাপ্লাই করা শুরু করি, সাপোজ হচ্ছে যে আমরা এটাকে নতুন কে দিয়ে করবো, সাপোজ এটা কে প্রাইম বলছি, ঠিক আছে, কে প্রাইম না কারণ এটা নতুন। কে প্রাইম এক্সও চেঞ্জ হবে, এক্স কে আমরা এক্স প্রাইম দিয়ে প্রকাশ করি, এম চেঞ্জ করবো না, পৃথিবীর জি জীবনে চেঞ্জ হয় না। এখন আমরা যদি হিসাব করা শুরু করি এক্স প্রাইম, তাহলে আমরা যদি লিখি তাহলে ভর কত ছিল, ওটা 0.15 কেজি মানে 150 গ্রাম, তারপরে 9.8 তো পৃথিবী, যেটা কে যেটা কলম আমরা হিসাব করছি সেটা 3.136 ঠিক আছে। এটার পরে আমরা যদি হিসাব করে লিখি তাহলে এক্স প্রাইমের একটা মান পাবো, এটা হচ্ছে যে ক্যালকুলেটরে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা যেটা করবো আমরা সেটা হচ্ছে যে এরপরে এক্স এর মান ক্যালকুলেটর থেকে পেলাম যে 0.4687 সেন্টিমিটার, না এটা মিটার। ঠিক আছে, তাহলে আমাদের যদি সেন্টিমিটার এককে বের করতে চাই তাহলে 46.87 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, কতটুক পরিবর্তন হয়েছে, ওখানে চাইছে কতটুক পরিবর্তন হবে, তাহলে ডেল দিয়ে আমরা বলতে পারি যে ডেল এক্স, এক্স প্রাইম মাইনাস এক্স, এক্স প্রাইম কত এই 46 আর এক্স কত 30 সেন্টিমিটার, আগে 30 সেন্টিমিটার অরিজিনালি নেমেছিল যেটা উদ্দীপকে দেওয়া আছে, আমরা যদি বিয়োগ করি তাহলে 16.87 সেন্টিমিটার, এবং সেটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, আই হোপ এই পার্টটা বুঝেছো তোমরা। এখানে আর যদি কোনো সমস্যা থাকে তোমরা জানতে পারো, এই পুরো পিডিএফ আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে হতে পারে আরো কিছু ম্যাথ থাকতে পারে প্র্যাকটিস করার জন্য। তো কোনো সমস্যা থাকলে জানাও।